হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাদি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি আছে সেই পঞ্চম অধ্যায়ে কিন্তু আজকের এই একটি ক্লাসেই কিন্তু শেষ করে দেবো। ঠিক আছে, 1 ঘন্টার একটু বেশি এই ক্লাসটি হবে। ঠিক আছে, 1 ঘন্টার একটু বেশি ক্লাসটা হবে। এই ক্লাসেই কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায়টি টোটালটা শেষ হয়ে যাবে। আর যার মধ্যে আমরা আলোচনা করব তোমাদের এই পঞ্চম অধ্যায়ের মধ্যে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি আর মৌলিক কর্তব্য, এই 3টি টপিক আছে। তাহলে এই ভিডিওতে তোমরা জানতে পারবে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, এটা কিন্তু ভারতের সংবিধানের 12 থেকে 35 নম্বর আর্টিকেলে দেওয়া আছে। ঠিক আছে, এটা সম্পর্কে তোমরা জানবে। তারপরে নির্দেশমূলক নীতি, যেটাকে বলা হয় ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, তাহলে এটাও তোমরা জানবে। এটা আছে 36 নম্বর আর্টিকেল থেকে। ঠিক আছে, 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু এই নির্দেশমূলক নীতি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এর সম্পর্কে উল্লেখ আছে, এটাও আলোচনা করব। আর মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এর সম্পর্কে কিন্তু সংবিধানের 51A, এই শুধুমাত্র একটি আর্টিকেলের মধ্যে কিন্তু এই ভারতের সংবিধান টোটাল কিন্তু মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। তাহলে এই 11টি এই আর্টিকেল আছে। তাহলে এই সমস্ত কিছু আলোচনা করব। তাহলে এই ভিডিওটি তোমরা কিন্তু সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, মৌলিক অধিকার আমাদের কয়টি আছে দেখো, এখানে 6টি মৌলিক অধিকার আছে আমাদের, আমি লিখিয়ে দিয়েছি। কিন্তু আগে কিন্তু কয়টি ছিল? 60টি মৌলিক অধিকার ছিল। আগে কি কি 6টি আগে দেখে নিই, বর্তমানে কি কি আছে। যে প্রথমে আছে সাম্যের অধিকার অর্থাৎ সমতার অধিকার, আর্টিকেল নাম্বার 14 থেকে 18 পর্যন্ত এখানে সাম্যের অধিকার অর্থাৎ সমতার অধিকার সম্পর্কে আছে আর কি, মৌলিক অধিকারটা আছে। তারপরে হচ্ছে স্বাধীনতার অধিকার, আমাদের ব্যক্তিগত যে স্বাধীনতা অর্থাৎ আমাদের মত প্রকাশের স্বাধীনতা, কোনোখানে চলাফেরা করার স্বাধীনতা আমাদের দেশে, এগুলো হচ্ছে 19 থেকে 22 নম্বর ধারায় বলা আছে। তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার অর্থাৎ আমাদেরকে কেউ যদি শোষণ করে তার বিরুদ্ধে আমাদের অধিকার আছে। যে আমাদেরকে বেগার খাটাচ্ছে কেউ বা শিশু শ্রম করাচ্ছে, সেগুলো হচ্ছে শোষণ, তাদের বিরুদ্ধে অধিকার কোথায় দেওয়া আছে? যে 23 ও 24 নং ধারায় দেওয়া আছে। তারপরে হচ্ছে ধর্মাচরণের অধিকার, আর্টিকেল নাম্বার 25 to 28। ধর্মাচরণ অর্থাৎ আমরা হিন্দু হই, আমরা খ্রিস্টান হই, আমরা বুদ্ধ হই, আমাদের দেশে অনেক ধর্মের লোক বাস করে, তাই প্রত্যেক নাগরিক যে যে ধর্ম আর কি পালন করে তাদের নিজেদের স্বাধীনতা আছে, যে নিজের নিজের ইচ্ছা মতো আর কি নিজের ধর্ম পালন করতে পারে। তারপরে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, আমাদের দেশে অনেক সংখ্যালঘু মানুষ আছে যাদের সংস্কৃতি আলাদা, তাদের ভাষা, তাদের যে জীবনযাপন কাটায় তাদের একটু সংস্কৃতিটা আলাদা, তাহলে তাদের যাতে সেই সংস্কৃতি ও শিক্ষার অধিকার এটা দেওয়া আছে হচ্ছে 29 আর হচ্ছে 30, এই দুটি আর্টিকেলে কিন্তু এই সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার সম্পর্কে দেওয়া আছে। আর সবার শেষে হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ এই যে 1 2 3 4 5 এই 5টি যে আমি অধিকারের কথা বললাম মৌলিক অধিকার, এই 5টি মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাকে দেখবার জন্য এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ এই মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়ে যায় তখন কি করবে? তাহলে এর জন্য লাস্টের এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ যদি এখানের মধ্যে একটিও ক্ষুণ্ণ হয় তারপরে এই সুপ্রিম কোর্ট কি করে, যে এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, আমি 32 নম্বর ধারায় আমি একটু বললাম যে 32 নং ধারায় কি বলা হয়েছে, যে সুপ্রিম কোর্ট এই ধারা বলে কি করতে পারে, যে ভারতের কোনো নাগরিকের যদি যে মৌলিক অধিকারগুলি ক্ষুণ্ণ হয় তাহলে রিটস জারি করতে পারে অর্থাৎ লেখা জারি করতে পারে। তাহলে মৌলিক অধিকার রক্ষার জন্য এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সেটা দেওয়া হচ্ছে 32 নম্বর ধারা, সেটা সুপ্রিম কোর্ট কিন্তু প্রয়োগ করতে পারে। ঠিক আছে, তাহলে এগুলি মনে রাখবে। আর যে বললাম যে আগে কিন্তু 60টি মৌলিক অধিকার ছিল, সেটা হচ্ছে এখানে দেখো যে 29 30 তারপরে 31 নেই, 32 আছে। তাহলে এই যে মাঝখানে 31 নং ধারা ছিল আগে কিন্তু বর্তমানে নেই, সেই 31 নম্বর ধারায় কি ছিল, যে 31 নম্বর ধারায় ছিল হচ্ছে সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকার, কিন্তু বর্তমানে এটি নাই। ঠিক আছে, অর্থাৎ রাইট টু প্রপার্টি, এই সম্পত্তির অধিকার কিন্তু বর্তমানে নেই, কিন্তু এই মৌলিক অধিকারে নেই, কিন্তু এখন এটা একটা সাধারণ আইনে পরিণত করা হয়েছে, অর্থাৎ সাধারণ একটা লিগাল রাইটে পরিণত করা হয়েছে। সেটা এখন বর্তমানে 300 আর্টিকেল নাম্বার 300 দেওয়া আছে, 300A-তে এটা এখন দেওয়া আছে একটা সাধারণ আইন। ঠিক আছে, আইনি অধিকার একটা এখন সাধারণ আইনি অধিকারে পরিণত হয়েছে, এখন কিন্তু এটা মৌলিক অধিকার হিসেবে নেই। ঠিক আছে, এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়? মনে রাখবে যে 44তম। ঠিক আছে, 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর দ্বারা করা হয়। 44তম সংবিধান সংশোধনীর দ্বারা 1978 সালে
এই 31 নম্বরে যে মৌলিক অধিকারটা ছিল সেটাকে এই মৌলিক অধিকার থেকে সরানো হয় এবং সেটাকে একটা সাধারণ আইনি অধিকার হিসেবে স্থান দেওয়া হয় এই যে 300 নম্বর আর্টিকেলে, মনে থাকবে। আর এই 300 যে আর্টিকেলটা সেটা ভারতের সংবিধানের যে পার্ট নম্বর 12 আছে, অর্থাৎ দ্বাদশ যে অধ্যায় আছে সেখানে কিন্তু এটা দেওয়া আছে। তাহলে এখন মৌলিক অধিকারের মধ্যে এটা তোমাদের দরকার পড়বে না, বর্তমানে কিন্তু এই 6টি মৌলিক অধিকার আছে, এটা মনে রাখবে। আর কোন আর্টিকেলের মধ্যে কি অধিকার সেটা একটু গুরুত্বপূর্ণ, এটি তোমরা খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে। তাহলে এখন দেখো যে মৌলিক অধিকার এখান থেকে শুরু, যে আর্টিকেল 14 থেকে কি শুরু, মৌলিক অধিকার শুরু হয়ে গেল। এই সাম্যের অধিকার মধ্যে আর্টিকেল নম্বর 14 কি বলা হয়েছে, যে ইকুয়ালিটি বিফোর ল। তাহলে কোশ্চেন এসে যায় যে ইকুয়ালিটি বিফোর ল সেটা কোন আর্টিকেলে দেওয়া আছে, মনে রাখবে আর্টিকেল নম্বর 14। আর্টিকেল নম্বর 14 দেওয়া আছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সমতা। তাহলে আর্টিকেল 14 কি বলা হয়েছে, যে ভারতীয় আইনের চোখে সমতার অধিকার, অর্থাৎ ভারতের যে আইন সেই আইনের চোখে, অর্থাৎ আইনে সবাই একই আইন থাকবে, সবার জন্য একই আইন থাকবে, কারোর জন্য আলাদা আইন থাকবে না, যে কেউ কোনো ধনী ব্যক্তি তার জন্য আলাদা আইন, কেউ কোনো গরিব ব্যক্তি তার জন্য আলাদা আইন। তাহলে এখানে বলা হয়েছে যে আইনের চোখে সকলেই সমান, ঠিক আছে। তারপরে হচ্ছে সকলের জন্য একই আইন। তাহলে এটার মানে ইকুয়ালিটি বিফোর ল, এটার মানেই হচ্ছে যে এখানে সকলের জন্য একই আইন থাকবে, কারোর জন্য আলাদা নয়, কেউই আইনের ঊর্ধ্বে নয়, সকলকেই আইন মান্য করতে হবে, কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, ঠিক আছে। আর একটা ব্যতিক্রম আছে, যে রাষ্ট্রপতি আর রাজ্যপালের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে না, যে রাষ্ট্রপতি যদি বা রাজ্যপাল যদি কোনো খুনও করে ফেলে কাউকে, মার্ডার যদি করে ফেলে কাউকে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কি করা যায় না, যে এই আইনি, অর্থাৎ আইনি আদালতে কিন্তু পেশ করা যায় না, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না, তাকে কিন্তু গ্রেপ্তার করা যায় না, ঠিক আছে। এটা আর্টিকেল নাম্বার 361, 361 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর রাজ্যপাল কিন্তু একটা বিশেষ অধিকার পায়। সেটা কি, যে রাষ্ট্রপতি আর রাজ্যপাল যতক্ষণ তার পদে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি যা কাজ করছেন তার জন্য কিন্তু আদালতে তাকে জবাবদিহি করতে হয় না। সেকেন্ড নম্বর, তাকে গ্রেপ্তার করা যায় না যতক্ষণ তিনি কার্যতে আছেন, রাষ্ট্রপতি পদে আছেন বা যিনি রাজ্যপাল পদে আছেন তাকে গ্রেপ্তারও করা যায় না। আর তিনি যদি কাউকে খুনও করে ফেলেন তার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি দুটি মামলা, একটা হচ্ছে ফৌজদারি মামলা হয় আর একটা হচ্ছে দেওয়ানি মামলা। আমি আলোচনা করেছিলাম ফৌজদারি মামলা কোনটা, যে ফৌজদারি বলতে ক্রিমিনাল, ঠিক আছে, অর্থাৎ কোনো খুন, মার্ডার এইসব। আর দেওয়ানি মামলা হচ্ছে যেগুলি সাধারণ কোনো মামলা, কোনো ঝগড়াঝাটি, মারপিট ইত্যাদি, দাঙ্গা। তাহলে এবার দেখবো আর্টিকেল নাম্বার 15। এখন দেখো আর্টিকেল 15, এই সাম্যের অধিকারের মধ্যে আর্টিকেল 14 কি বলা হয়েছে, ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, কিন্তু একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে রাজ্যপাল আর রাষ্ট্রপতি, এটা মনে রাখবে। এখন থেকে আর্টিকেল 15, সেখানে বলা হয়েছে ভেদাভেদ নিষিদ্ধকরণ, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান, এই পাঁচটির ভিত্তিতে কিন্তু ভেদাভেদ করা চলবে না। এটা অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল নম্বর 15-এ, যে সাম্যের অধিকার বলতে কি, সমতা, অর্থাৎ সবাই সমান। এর জন্য এখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান আর কি তাকে ভিত্তি করে ভেদাভেদ করা চলবে না। কারো জাতি অন্য, সেই জন্য জাতির ভিত্তিতে তার সঙ্গে কোনো ব্যবহার খারাপ করা বা তার সঙ্গে রাষ্ট্র কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা কম দিচ্ছে, এটা কিন্তু তার কিন্তু মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এটা করা যাবে না। ধর্ম, আমাদের ভারতে সব ধর্মের লোকেরা বাস করে, ঠিক আছে, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান, বুদ্ধ, মুসলিম, কিন্তু তাকে ভেদাভেদ করা চলবে না। এর জন্যই আর্টিকেল 15-এ কী দেওয়া আছে, যে ভেদাভেদ নিষিদ্ধকরণ, অর্থাৎ ডিসক্রিমিনেশন করা যাবে না। কিন্তু এর মধ্যে একটা ব্যতিক্রম আছে, যে এখানে বলা হয়েছে যে ভেদাভেদ নিষিদ্ধকরণ, কিন্তু এখানে ব্যতিক্রম কি, যে নারী শিশুর জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে রাষ্ট্র। এখানে বলাই হয়েছে যে লিঙ্গকে নিয়ে কিন্তু ভেদাভেদ করা যাবে না, অর্থাৎ মহিলা পুরুষ তার মধ্যে কিন্তু ভেদাভেদ করা যাবে না। কিন্তু আমাদের সমাজে কি আছে, যে মহিলাদের তুলনায় নারীদের তুলনায় কি পুরুষরা একটু বেশি এগিয়ে আছে সব দিক থেকেই। তার জন্য মহিলারাও যাতে এগোতে পারে, ভারতের রাষ্ট্রে যাতে নারীদের যোগদানও যত বেশি হয়, তার জন্য কি করা হয়, যে নারী ও শিশুদের জন্য কিন্তু একটা বিশেষ ব্যবস্থা রাষ্ট্র করতে পারে। এটা একটা পজিটিভ দিক, তাই না? তার জন্য এখানে নারী ও শিশুদের জন্য ব্যবস্থা করতে পারে। তারপরে আছে তপশিলি জাতি উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা। আগে বলা হয়েছে যে কোনো জাতিকে নিয়ে কিন্তু ভেদাভেদ করা যাবে না, আর্টিকেল নম্বর 15-এ বলা হয়েছে। কিন্তু একটা ব্যতিক্রম হচ্ছে যে জাতি উপজাতি, এই যে তপশিলিভুক্ত যে জাতি উপজাতি, তাদের জন্য কি করতে পারে, বিশেষ ব্যবস্থা করতে পারে রাষ্ট্র। যে তাদেরকে চাকরিতে কি দেওয়া হয়, একটু বেশি সুযোগ দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, বয়সের দেওয়া হয়, তারপরে মার্কসেও দেওয়া হয়, তাদের জন্য কি সংরক্ষণ আছে,
সিট সংরক্ষিত থাকে। কিসের জন্য? যে তারা পিছিয়ে আছে, তারাও যাতে ভারতের অন্যান্য যে শ্রেণী আছে, অন্যান্য যে জাতি আছে, তাদের সঙ্গে যাতে সমতায় আসতে পারে, তার জন্য কিন্তু এটা করা হয় আর কি। তারপর হচ্ছে সামাজিক ও শিক্ষাগত দিক থেকে অনগ্রসরদের জন্য বিশেষ সুবিধা। যারা সামাজিক দিক থেকে এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ, যেমন এসসি, এসটি, ওবিসি, এই কাস্ট ভিত্তিক যে আর কি ছাড় দেওয়া হয় সেটা তোমরা জানো যারা পরীক্ষা দাও। ওবিসিদের জন্য, এসসি এসটিদের জন্য একটু বেশি সুবিধা দেওয়া হয়। কিসের জন্য? তারা শিক্ষাগত দিক থেকে, সামাজিক দিক থেকে একটু পিছিয়ে আছে, তাদেরকে যাতে সমতায় আনা যায় তার জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে সরকার। তাহলে এই হয়ে গেল আর্টিকেল নম্বর 15, সেটা হচ্ছে ভেদাভেদ নিষিদ্ধকরণ। 5টি জিনিসের উপর ভিত্তি করে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ আর জন্মস্থান, আর এটা হচ্ছে ব্যতিক্রম। এবার দেখবো আর্টিকেল নম্বর 16। দেখো আর্টিকেল নম্বর 16-এ কি বলা হয়েছে, যে আর্টিকেল 16-এ বলা হয়েছে যে সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা, অর্থাৎ প্রত্যেক যে নাগরিক ভারতের, তাকে কিন্তু সরকারি যে চাকরির যে পরীক্ষা হয় সেখানে কিন্তু সমান সুযোগ সুবিধা দেওয়া হবে। আর হচ্ছে ব্যতিক্রম কি, অনগ্রসর ব্যক্তিদের জন্য সংরক্ষণ করতে পারে, যেমন এসসি এসটিদের জন্য সংরক্ষণ করা হয়, এসসি এসটি ওবিসি, ঠিক আছে। তাহলে এটা করতেই পারে সরকার। আমি আগের আর্টিকেলেও বলেছি, আর আর্টিকেল 16ও এটাই বলে যে সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা, ঠিক আছে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল 17, ঠিক আছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার। এটা যে কোনো পরীক্ষাতে এসে যায় যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার, এটা কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? আর্টিকেল নম্বর 17। অর্থাৎ এখানে অস্পৃশ্যতা বলতে কি বোঝায়? যে কোনো দোকান, কোনো মন্দির বা কোনো একটা ঘাট, যে কোনো স্থানে যে মানুষ যাবে সেখানে অস্পৃশ্যতা অর্থাৎ ভেদাভেদ করা যাবে না। যে কোনো একটা জাতি যাচ্ছে সেখানে, তাকে সেখানে কোনো দোকানে, কোনো জায়গায় ঢুকতে দিচ্ছে না, তাহলে সেটা যাতে না হয়, ঠিক আছে, কারোর সঙ্গে ভেদাভেদ করা চলবে না। তাহলে সেটাই বলা হচ্ছে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার, অর্থাৎ সব জায়গায় সবার যাওয়ার অধিকার আছে, ঠিক আছে। তাহলে আর্টিকেল নম্বর 17-এ এটা বলা হয়েছে, এটা মনে রাখবে। এবার দেখবো আর্টিকেল নম্বর 18। তাহলে এখন দেখো আর্টিকেল নম্বর 18, আমরা আগে কি আলোচনা করলাম যে সাম্যের অধিকার 14 থেকে 18। তাহলে 14 ছিল ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, ঠিক। তারপর আলোচনা করেছি আর্টিকেল নম্বর 15, সেখানে বলা হয়েছে আর কি ভেদাভেদ নিষিদ্ধ 5টি ক্ষেত্রে, লিঙ্গ, বর্ণ, ধর্ম, জাতি, জন্মস্থান নির্বিশেষে। তারপরে আলোচনা করলাম আর্টিকেল নম্বর 16, যেখানে আর কি চাকরির পরীক্ষা, সেখানে সুযোগের সমতা। তারপরে আর্টিকেল 17 আলোচনা করলাম যেখানে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার। তারপরে এখন আলোচনা করবো হচ্ছে আর্টিকেল নম্বর 18, যেটা হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ এখানে খেতাব বা উপাধি নিষিদ্ধকরণ। দেখো, খেতাব বা উপাধি নিষিদ্ধকরণ সামরিক ও শিক্ষাগত ক্ষেত্র ছাড়া, সামরিক যুদ্ধক্ষেত্রে যে পাওয়া যায় খেতাব সেটা ছাড়া, এবং শিক্ষায় যে উপাধি পাওয়া যায় সেটা ছাড়া অন্য কোনো উপাধি কিন্তু গ্রহণ করা যাবে না, সেটা আর্টিকেল নম্বর 18-এ বলা হয়েছে। আরেকটা দেখবে যে আর্টিকেলে বলা হয়েছে যে রাষ্ট্রপতির সম্মতির দরকার হয় যখন যদি কোনো ব্যক্তি ভারতের অন্য দেশের উপাধি গ্রহণ করে, ঠিক আছে। অন্য দেশ থেকে কোনো উপাধি যদি কোনো ব্যক্তি নিতে চায় তাহলে প্রথমে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণ করতে হবে, তারপরে সেই ব্যক্তি কী করতে পারে যে অন্য দেশের থেকে কোনো উপাধি বা টাইটেল গ্রহণ করতে পারে। এটা বলা হয়েছে আর্টিকেল নম্বর 18, মনে রাখবে, অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ খেতাব বা উপাধি নিষিদ্ধকরণ। তাহলে আবার আলোচনা করে দিচ্ছি যে আর্টিকেল নম্বর 14 to 18 সাম্যের অধিকার বলে, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি। তাহলে এখানে মধ্যে আর্টিকেল নম্বর 14-এ বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। আর্টিকেল নম্বর 15-এ বলা হয়েছে ভেদাভেদ চলবে না, জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে 5টি। তারপরে হচ্ছে আর্টিকেল নম্বর 16, যেখানে সরকারি যে সুযোগ সেখানে সমতা আর কি। তারপরে যে আছে আর্টিকেল 17, সেটা হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা, অর্থাৎ সবাই সবখানে যেতে পারবে, কাউকে বাধা দেওয়া যাবে না, সেটা ইম্পর্টেন্ট আর্টিকেল নম্বর 17। তারপরে হচ্ছে এখন আর্টিকেল নম্বর 18, সেটা হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ খেতাব বা উপাধি নিষিদ্ধকরণ। এখন আলোচনা করব আর্টিকেল নম্বর 19 থেকে আর্টিকেল নম্বর 22, ঠিক আছে। এখানে বলা হয়েছে স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু ফ্রিডম। তাহলে এখানে আর্টিকেল নম্বর 19-এ কি বলা হয়েছে যে টোটাল 6 প্রকার স্বাধীনতার উল্লেখ আছে। সেটি কি কি? ফার্স্ট দেখো যে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার, ঠিক আছে। আর কি নিজের মতামত প্রকাশ করা এবং বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতাও পড়ে, ঠিক আছে। সংবাদপত্রের মাধ্যমে অনেকজনের মতামত বের হয়, তাহলে সেটাই হচ্ছে বাক স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই পড়ে। তারপরে হচ্ছে 2 নম্বর শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। এক জায়গায় শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্রভাবে, অস্ত্র নিয়ে নয়, অস্ত্র ছাড়া কিন্তু সেখানে সমবেত হওয়া যায়। তারপরে হচ্ছে সংঘ বা সমিতি গঠনের অধিকার। তাহলে আর্টিকেল 19-এ সংঘ বা সমিতি গঠনের অধিকারও দেওয়া হয়েছে।
তারপর হচ্ছে ভারতের সর্বত্র চলাফেরার অধিকার, যেখানে খুশি ভারতে যেতে পারবে যে কোনো ব্যক্তি, ভারতের নাগরিক। ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার, ভারতের যে কোনো স্থানে কি করা যায়, যে বসবাস করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আর্টিকেল 19 বলা হয়েছে। তারপরে যে কোনো বৃত্তি, পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার, টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা, কোনো পরীক্ষা এন্ট্রান্স কোনো এন্ট্রান্স পরীক্ষা পাশ করে কোনো চাকরি করার ইচ্ছা বা ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা, যার যেটা ইচ্ছা সেই পেশা তিনি গ্রহণ করতে পারেন, ঠিক আছে। তাহলে যার যেটা ইচ্ছা সেই পেশায় বা সেই বৃত্তি বা সেই ব্যবসা বাণিজ্য করার অধিকার আছে সেই ব্যক্তির। তাহলে এই হয়ে গেল আর্টিকেল নম্বর 19। এবার দেখবো আর্টিকেল নম্বর 20। এবার দেখো আর্টিকেল নম্বর 20-তে কি বলা হয়েছে, যে আর্টিকেল 20-তে বলা হয়েছে যে প্রচলিত আইন অনুসারে শাস্তি প্রদান, অর্থাৎ বর্তমানে যে প্রচলিত আইন আছে সেই অনুযায়ী শাস্তি প্রদান করতে হবে। যেই আইন বর্তমানে প্রচলিত নয় সেই আইন দ্বারা কিন্তু বর্তমানে কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। বর্তমানে যেই প্রচলিত আইন আছে তার দ্বারাই কিন্তু শাস্তি দেওয়া হবে কোনো ব্যক্তিকে, যদি কোনো দোষ করে থাকে বা কোনো অপরাধ করে থাকে। তারপরে হচ্ছে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, ঠিক আছে। যে নো ডাবল জিওপার্ডি, অর্থাৎ কোনো ব্যক্তিকে একবার শাস্তি দেওয়া হয়েছে কিন্তু আবার তাকে কিন্তু একই শাস্তি দেওয়া যাবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে মারধর করে পুলিশ কাস্টাডিতে কী করা হয়, যে নিজের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করা হয়, তাহলে সেটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে যে আদালতে সাক্ষ্যকে বাধ্য করা যাবে না কি করতে, অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য দেওয়ার জন্য আর কি জবরদস্তি করা যাবে না, ঠিক আছে। এটা হয়ে গেছে আর্টিকেল নম্বর 20। এখন দেখবো আর্টিকেল নম্বর 21। এখন আলোচনা করবো আর্টিকেল নম্বর 21, অর্থাৎ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ এখানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার অধিকার সম্পর্কে বলা হয়েছে। তাহলে এখানে আর্টিকেল 21-এ কি বলা হয়েছে, যে এখানে কতগুলি অধিকারের কথা বলা হয়েছে, সেই অধিকারগুলি কিন্তু সুপ্রিম কোর্ট দান করেছে। সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় কি করে, যে অনেকগুলি রায় দান করে, আর সেই রায় দান করেই অনেকগুলি অধিকার কিন্তু আর কি এই আর্টিকেল নম্বর 21-এ নথিভুক্ত করা হয়েছে, বা এই আর্টিকেল 21-এর অন্তর্ভুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের রায় দ্বারা যে অধিকারগুলি দেওয়া হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের যে রায় দ্বারা যে আর কি অধিকারগুলি দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে গোপনীয়তার অধিকার, রাইট টু প্রাইভেসি, ঠিক আছে। তোমরা জানো যে গোপনীয়তার অধিকারের থেকে রাইট টু প্রাইভেসি, এই কথাটা তোমরা একটু ভালো বুঝবে। তারপরে দেখো যে আশ্রয়ের অধিকার, রাইট টু শেল্টার, তারপরে উপযুক্ত পরিবেশের অধিকার প্রভৃতি। এছাড়া আরও আছে, যেমন উপযুক্ত পরিবেশের অধিকার অর্থাৎ আর কি দূষণমুক্ত জলের অধিকার, স্বাস্থ্যের অধিকার, রাইট টু হেলথ, এই সমস্ত আরও আছে, ঠিক আছে। তাহলে শুধু মনে রাখবে যে সুপ্রিম কোর্ট রায় দেয় এমন কতগুলি আরও আছে এমন আর কি অধিকার, সেগুলি আর্টিকেল নম্বর 21-এ লেখা আছে, ঠিক আছে। এবার আলোচনা করব এই আর্টিকেল 21-এর পরে, এখন আছে আর্টিকেল নম্বর 21A, ঠিক আছে। আর্টিকেল 22 না, তার আগে আরেকটা আছে যে এটার পরে আর্টিকেল 21A, সেটা আলোচনা করবো এখন দেখো, এখন আলোচনা করব আর্টিকেল নম্বর 21A। এখানে বলা হয়েছে যে রাষ্ট্র 6 থেকে 14 বছরের প্রতিটি শিশুর জন্য অবৈতনিক অর্থাৎ বেতন ছাড়া ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার এখানে কিন্তু দেওয়া হয়েছে, যে প্রত্যেকটা শিশু যার বয়স 6 থেকে 14 বছর তাদের কিন্তু আর কি বাধ্যতামূলক অবৈতনিক কিন্তু শিক্ষার অধিকার আছে, ঠিক আছে। তাহলে এই যে আর্টিকেল নম্বর 21A, এটা কিন্তু সংবিধান যখন কার্যকর হয় তখন কিন্তু ছিল না, 1950 সালের 26শে জানুয়ারি তখন কিন্তু ছিল না, এটা পরে যুক্ত করা হয়, ঠিক আছে। যেমন আর্টিকেল 21A এভাবে আর কি আর্টিকেল একই থাকে কিন্তু তার সঙ্গে এ যুক্ত করা হয়। এর জন্যই আমাদের ভারতের যে সংবিধান সেখানে সবার শেষ যে আর্টিকেলটা সেটা 395, ঠিক আছে। আমাদের সংবিধানের টোটাল বর্তমানে কিন্তু 448টি আর্টিকেল আছে, কিন্তু শেষ সংখ্যা হচ্ছে 395। কী হবে, যে হবে যে মাঝখানে এইভাবে সংখ্যা এইভাবে বেড়েছে, যে 21A এইভাবে যোগ হয়েছে। তাহলে এই 21-এ এটা কবে যুক্ত হয়, যে 2002 সালে 86th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা যুক্ত হয়, অর্থাৎ 86তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা 2002 সালে কিন্তু এটা যুক্ত হয় আর্টিকেল 21A। আর এটা কিন্তু করা হয় যখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, তখন কিন্তু তার সময় কিন্তু এই আর্টিকেল নাম্বার 20 এর দ্বারা আর কি 6 থেকে 14 বছর এই বয়সী যে শিশু তাদের জন্য আর কি বিনা বেতনে শিক্ষা কিন্তু বাধ্যতামূলক, এটা তাদের অধিকার শিশুদের আর কি, ঠিক আছে। তাহলে এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়, মনে রাখবে যে 86তম সংবিধান সংশোধনী দ্বারা 2002 সালে এটা যুক্ত করা হয়। তাহলে এবার দেখবো আর্টিকেল নাম্বার 22। তাহলে এখন আলোচনা করবো যে আর্টিকেল নাম্বার 22, এখানে বলা হয়েছে যে প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, অর্থাৎ এখানে গ্রেপ্তার হওয়া এবং আটক হওয়া থেকে সুরক্ষার যে অধিকার, ঠিক আছে।
তাহলে এখানে বলা হয়েছে যে যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে তোমাকে যদি কেউ অ্যারেস্ট করতে আসে, তাহলে তোমাকে যদি কেউ যুক্তিসঙ্গত কারণটা না জানায় বা না জানিয়ে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার বা আটক করা যায় না, ঠিক আছে? তাহলে কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে বা না জানিয়ে কিন্তু কাউকে আটক করা যায় না বা গ্রেপ্তারও করা যায় না। তারপরে হচ্ছে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। তাহলে কোনো ব্যক্তিকে যদি আর কি আটক করা হয় বা গ্রেপ্তার করা হয়, তাকে কিন্তু কী করতে হবে, যে নিকটবর্তী যে ম্যাজিস্ট্রেটের আদালত আছে সেখানে কিন্তু 24 ঘন্টার মধ্যে কী করতে হবে, যে তাকে নিয়ে যেতে হবে। টাইমটা মনে রাখবে। আর এটা ইম্পর্টেন্ট, এই ব্র্যাকেটেরটা, যে যাতায়াতের সময় এবং ছুটির দিন বিবেচ্য নয়, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল যে আর্টিকেল নম্বর 22। তাহলে একবার রিভিশন করে দিচ্ছি যে আর্টিকেল নম্বর 19-এ কি বলেছিলাম, যে বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ সেখানে সংবাদপত্রের স্বাধীনতা আসে, যেখানে খুশি আমাদের ভারতে আর কি বসবাস করার স্বাধীনতা, এটা হচ্ছে আর্টিকেল 19-এ বলেছিলাম। তারপরে হচ্ছে আর্টিকেল নম্বর 20, সেখানে বলেছিলাম যে প্রচলিত আইন অনুসারে কোনো ব্যক্তি কিন্তু আর কি যেই অপরাধী ব্যক্তি তাকে শাস্তি দেওয়া যাবে, অর্থাৎ তাকে আবার একই অপরাধের জন্য তাকে কিন্তু দ্বিতীয়বার কিন্তু বা বারবার কিন্তু শাস্তি দেওয়া যাবে না একই অপরাধের জন্য, ঠিক আছে? এটা হয়েছিল আর্টিকেল নম্বর 20-তে। তারপরে হচ্ছে আর্টিকেল নম্বর 21। সেই 21-এ বলা হয়েছে সুপ্রিম কোর্ট রায় দান দিতে গিয়ে সুপ্রিম কোর্টের রায়ে কতগুলি আর কি মৌলিক অধিকার এই 21 আর্টিকেলে কিন্তু সংযুক্ত হয়েছে বা অন্তর্ভুক্তি হয়েছে। তার মধ্যে আছে যেমন প্রাইভেসি, অর্থাৎ গোপনীয়তার অধিকার, আশ্রয়ের অধিকার, তারপরে রাইট টু হেলথ, এগুলি আর কি সুপ্রিম কোর্ট যেগুলি রায় দেয় সেগুলি এই আর্টিকেল নম্বর 21-এ কি হয়, যে সংযুক্ত হয় এই অধিকারগুলি। তারপরে আলোচনা করেছিলাম আর্টিকেল নম্বর 21A, সেখানে বলা হয়েছে যে আর কি শিশুদের, অর্থাৎ 6 বছর থেকে 14 বছরের যে শিশুরা, তাদেরকে কি দান, যে শিক্ষাদান বিনা বেতনে, এটা হচ্ছে তাদের অধিকার। তারপরে আলোচনা করছিলাম এবার 22 আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে কাউকে বিনা কারণ আর কি কারণ না জানিয়ে কিন্তু আটক করা যাবে না বা গ্রেপ্তার করা যাবে না, এবং 24 ঘন্টার মধ্যে তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে কিন্তু নিয়ে যেতে হবে। যাতায়াতের সময় আর ছুটির দিন সেটা কিন্তু বিবেচ্য হবে না, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম। এবার দেখো যে আমাদের ভারতের সংবিধানে টোটাল 6 প্রকার মৌলিক অধিকারের কথা আছে। তার মধ্যে প্রথম যে সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সাম্যের অধিকার, 14 থেকে 18 নম্বর আর্টিকেলে আছে, সেটা আলোচনা করা হয়ে গেছে। তারপরে আছে 2 নম্বর অধিকার হচ্ছে রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকার, আর্টিকেল নম্বর 19 থেকে 22, এটাও আলোচনা করা হয়ে গেছে। এবার দেখবো যে তৃতীয় যে প্রকার স্বাধীনতার, সেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, সেটা দেওয়া আছে আর্টিকেল নম্বর 23 এবং 24, সেটা এখন দেখব। দেখো আর্টিকেল নম্বর 23-তে কি বলা হয়েছে, যে সেখানে বলা হয়েছে যে মানুষ ক্রয় বিক্রয় এবং বেগার খাটানো যাবে না, ঠিক আছে? অর্থাৎ নিষিদ্ধকরণ। এখানে মানুষের ক্রয় বিক্রয় করা যাবে না, অর্থাৎ মানুষকে বিক্রি করা, সেই বিক্রি করার ফলে সেই মানুষকে দিয়ে যে কোনো কাজে লাগানো, এটা চলবে না, বা বেগার খাটানো চলবে না, কাউকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছ কোনো মজুরি দিচ্ছ না, এটা চলবে না। তাহলে এটা বলা হয়েছে হচ্ছে 23 নম্বর আর্টিকেলে, ঠিক আছে? তারপর হচ্ছে আর্টিকেল নম্বর 24, সেখানে কি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে শিশুদের, অর্থাৎ যার বয়স হচ্ছে 14 বছরের কম, তাকে বিপজ্জনক কাজে কিন্তু নিয়োগ নিষিদ্ধ। 14 বছরের নিম্নে যার বয়স, অর্থাৎ কম যার বয়স, তার সময় কি স্টাডি করার, পড়াশোনা করার, তাহলে তাকে কিন্তু বিপজ্জনক কাজে কিন্তু নিয়োগ করা নিষিদ্ধকরণ, এটা বলা হয়েছে আর্টিকেল নম্বর 24-এ। যেমন এই যে নির্মাণ কার্যে, রেলপথ নির্মাণে বা কয়লা খনিতে কাজ বা কারখানায় কাজ কিন্তু করানো যাবে না এই শিশুদেরকে দিয়ে, যাদের বয়স 14 বছরের নিচে, ঠিক আছে? তাদেরকে এই সব কার্যে কিন্তু নিয়োগ নিষিদ্ধ, এটা আর্টিকেল নাম্বার 24-এ দেওয়া আছে। তাহলে শোষণের বিরুদ্ধে অধিকার, এটা দেওয়া আছে আর্টিকেল নাম্বার 23 to 24, তাহলে এটাও আলোচনা করা হয়ে গেল। তাহলে আর্টিকেল নাম্বার 25 to 28-এর মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ঠিক আছে? রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়নের কথা বলা হয়েছে। তাহলে আর্টিকেল 25-এ বলা হয়েছে যে বিবেকের স্বাধীনতা এবং ধর্ম স্বীকার, ধর্ম পালন এবং ধর্ম প্রচারের স্বাধীনতা। তাহলে কোনো ব্যক্তির যে ধর্ম বিশ্বাস, নিজের ধর্ম পালন করা, তার অধিকার আছে, এটা আর্টিকেল নম্বর 25। তারপর আর্টিকেল নম্বর 26-এ বলা হয়েছে যে ধর্মীয় কার্যাবলী পরিচালনার স্বাধীনতা, অর্থাৎ ধর্মীয় যে সম্প্রদায় আছে, অনেক সম্প্রদায় আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, তাহলে সেই সম্প্রদায়ের যে ধর্মীয় যে কোনো সংঘ প্রতিষ্ঠা বা কোনো ধর্মীয় বিষয়ে যে কার্য পরিচালনা, তার জন্য এখানে অধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে আর্টিকেল নম্বর 27-এ বলা হয়েছে যে ধর্মের প্রচারের উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ। এখানে ধর্মের প্রচারের সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কর আদায় করা যাবে না, ঠিক আছে?
তারপর আর্টিকেল নাম্বার 28 কি বলা হয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান নিষিদ্ধকরণ। কোনো সরকারি স্কুলে বা কোনো বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কি করতে পারবে না, যে এখানের মধ্যে ধর্ম শিক্ষাদান করা যাবে না। কারণ আমাদের দেশ কি একটা সেকুলার কান্ট্রি, অর্থাৎ ধর্মনিরপেক্ষ দেশ। কোনো একটা নির্দিষ্ট ধর্মকে কিন্তু আর কি সরকারি কোনো বিদ্যালয়ে কিন্তু পঠন পাঠন করানো যাবে না, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে ধর্ম শিক্ষাদান নিষিদ্ধকরণ করা হয়েছে। তাহলে এই হয়ে গেল আর্টিকেল নাম্বার 25 to 28। আবার বলে দিচ্ছি, একবার রিভিশন হয়ে যাবে, যে আর্টিকেল 25 কি বলা হয়েছে, যে প্রত্যেক ব্যক্তি তার নিজের যে ধর্ম সেটা পালন করতে পারবে, অর্থাৎ ধর্ম বিশ্বাসের কথা এখানে বলা হয়েছে। তারপর আর্টিকেল নাম্বার 26, যে এই ধর্মীয় যে সম্প্রদায় আছে তাদের যে কার্যাবলী থাকে, সংঘ প্রতিষ্ঠা, তারপরে এই ধর্মীয় বিষয়ে অনেক আর কি সংঘ পরিচালনা করা, তার সেই সব কার্যাবলী করতে পারবে। আর্টিকেল নাম্বার 27 বলা হয়েছে যে ধর্মীয় প্রচারের উদ্দেশ্যে কর নেওয়া যাবে না। আর আর্টিকেল 28 বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান করা যাবে না, ঠিক আছে। তাহলে এবার দেখবো আর্টিকেল নাম্বার 29 থেকে, ঠিক আছে। এখন দেখো যে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, অর্থাৎ এখানে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, সেটা বলা হয়েছে 29 ও 30 এই দুটি আর্টিকেলে, ঠিক আছে। তাহলে প্রথমে দেখি যে 29 এই 29 নম্বর যে আর্টিকেল, সেখানে কি বলা হয়েছে, যে এখানে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের কথা বলা হয়েছে। যে সেই সংখ্যালঘু বলতে যে ধর্মীয় ও ভাষাগত এই দুই প্রকার কিন্তু সংখ্যালঘুর কথা বলা হয়েছে। অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘু বলতে যেই ধর্মের মানুষ ভারতে কিন্তু খুব কম সংখ্যায় আছে, যেমন আমাদের দেশে ভারতে হিন্দু মেজরিটিতে আছে, ঠিক, কিন্তু মুসলিম, পরে খ্রিস্টান, এইসব যে ধর্ম তাদের কিন্তু জনসংখ্যা কম, তার জন্য তারা সংখ্যালঘু। তারপরে ভাষাগত, অর্থাৎ যেই ভাষার লোকেরা আর কি কম আছে ভারতে, যেই ভাষায় মানুষ কম কথা বলে, সবচেয়ে কম পরিমাণে ভারতে দেখা যায়, তাহলে সেটা হচ্ছে সংখ্যালঘু ভাষাগত দিক থেকে, আর এটা হচ্ছে ধর্মীয় দিক থেকে। তাহলে তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই আর্টিকেল 29 বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে ভাষা, লিপি এবং সংস্কৃতি সংরক্ষণের অধিকার। তাহলে তাদের যে ভাষা তা সংরক্ষণ, তারপরে তাদের যে লিপি, তাদের যে সংস্কৃতি, অর্থাৎ তারা যেভাবে দিন আর কি তাদের পোশাক আচার আচরণ, তাদের যে সংস্কৃতি সেটা সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 29। আর আর্টিকেল নাম্বার 30 কি বলা হয়েছে, যে আর্টিকেল নাম্বার 30 বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার। অর্থাৎ এই যে সংখ্যালঘু, এটা কিন্তু সংখ্যালঘুদের জন্য বলা হয়েছে। সংখ্যালঘু যে বাসিন্দারা ভারতে বসবাস করে, নিজের ভাষায় যে মাতৃভাষা সংখ্যালঘুদের, সেটা নিয়েই তারা আর কি করতে পারে, যে পাঠ গ্রহণ করতে পারে, অর্থাৎ পড়াশোনা করতে পারে। তাহলে এটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 30। তাহলে আর্টিকেল নাম্বার 29 ভাষাগত ও ধর্মীয় এই দুটি যে সংখ্যালঘু মানুষ, তাদের স্বার্থ সংরক্ষণের কথা বলা হয়েছে এবং তাদের লিপি, ভাষা, সংস্কৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে। আর আর্টিকেল নাম্বার 30 বলা হয়েছে যে তাদের কি সংখ্যালঘুদের কি করতে পারে, যে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে কি করতে পারে, যে নিজেদের যে ভাষা তা সেই ভাষাতেই কিন্তু পড়াশোনা করতে পারে। এখন আলোচনা করব যে আর্টিকেল নাম্বার 32, যেটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখবে যে আর্টিকেল নাম্বার 30 পরে 31 কিন্তু আমি এখানে আলোচনা করিনি, কারণ 31 যে আর্টিকেল সেটাতে ছিল রাইট টু প্রপার্টি, সেটা কিন্তু এখন কিন্তু ভারতের মৌলিক অধিকারে কিন্তু নেই। এটাকে আর কি সরিয়ে ফেলা হয়েছে। এটাকে একটা সাধারণ লিগাল রাইটে পরিণত করা হয়েছে, সেটা বর্তমানে আর্টিকেল নাম্বার 300A দেওয়া আছে, ঠিক আছে। এটা বর্তমানে কিন্তু সম্পত্তির যে অধিকার, যে রাইট টু প্রপার্টি, সেটা কিন্তু বর্তমানে নেই, ঠিক আছে। তাহলে এখন আলোচনা করব আর্টিকেল নাম্বার 32। এটার দ্বারা কি হয়, যে মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় কারো, তাহলে কি করতে পারে, সুপ্রিম কোর্ট 5 প্রকার রিট অর্থাৎ লেখো জারি করতে পারে এবং সেই লেখো জারির মাধ্যমে মৌলিক অধিকার কিন্তু সুরক্ষিত করতে পারে, ঠিক আছে। তাহলে আগে যে আর্টিকেল 14 থেকে যে প্রত্যেকটি মৌলিক অধিকার ছিল, আমাদের 6 প্রকার যে মৌলিক অধিকার, তার মধ্যে এই লাস্ট যে মৌলিক অধিকারটি, এটা হচ্ছে সেই মৌলিক অধিকার যেটাকে B.R. আম্বেদকর বলেছেন যে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। এই 32 নম্বর যে আর্টিকেল, এর দ্বারা কি করা হয়, যে সুপ্রিম কোর্ট কি করতে পারে, যে মৌলিক অধিকার রক্ষা করতে পারে প্রত্যেক নাগরিকের ভারতের, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আর্টিকেল নাম্বার 32। আর এই যে রিটস, 5 প্রকার রিটস জারি করতে পারে এবং এই 5 প্রকার রিটস জারি করার মাধ্যমে কিন্তু নাগরিকের যে মৌলিক অধিকার সেটা সংরক্ষণ করতে পারে বা রক্ষা করতে পারে। তাহলে এই 5 প্রকার যে রিট, সেই 5 প্রকার রিট আমি আলোচনা করেছিলাম, যে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্চিউরারি আর কোয়ারান্টো। এই 5 প্রকার যে রিট সেটা আলোচনা করেছি, তোমরা আর কি আই বাটনে লিঙ্ক দেওয়া আছে,
বা চ্যানেলে গিয়ে দেখতে পারো। তাহলে আজকে এই মৌলিক অধিকার, যে 6 প্রকার মৌলিক অধিকার, সেটা সমস্তটা আলোচনা শেষ হলো। আজকে আলোচনা করব যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি। ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তাহলে এটা কি, প্রথমে আলোচনা করব যে এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটা জিনিসটা কি, ঠিক আছে। তারপর আলোচনা করব এর উদ্দেশ্যটা কি, কিসের জন্য আনা হয় এই ডিপিএসপি বা এই রাষ্ট্র পরিচালনার আর কি নির্দেশমূলক নীতিটা কিসের জন্য আনা হয়, উদ্দেশ্যটাই কি বা লক্ষ্য কি। তারপরে আছে বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যটা কি। আর তারপর আলোচনা করব যে শ্রেণী বিভাগ। এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, এটাকে কিন্তু 3টি শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে। এমনিতে কোনো ভাগ নেই, কিন্তু আর কি 3টি আদর্শগত দিক থেকে 3টি ভাগে ভাগ করা যায়। তাহলে আগে তোমাদের জানতে হবে যে এই ডিপিএসপি আমাদের ভারতের সংবিধানের কত নম্বর পার্টে আছে। তাহলে পার্ট নম্বর 4-এ, ঠিক আছে। পার্ট 4-এর কত থেকে কত আর্টিকেলে আছে, যে 36 থেকে 51 এই আর্টিকেলে কিন্তু দেওয়া আছে। তাহলে ভারতের সংবিধানের পার্ট নম্বর 4-এ আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত এখানের মধ্যে কি দেওয়া আছে, যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ঠিক আছে। শর্টকাটে বলবো যে নির্দেশমূলক নীতি। এখন থেকে আমি কিন্তু শুধু নির্দেশমূলক নীতি বলবো। তাহলে এই নির্দেশমূলক নীতিটা কি? তাহলে এই নির্দেশমূলক নীতিটা হচ্ছে যে যখন আমাদের ভারতের সংবিধানে কি আছে, প্রস্তাবনা আছে। তাহলে সেই প্রস্তাবনায় কি কিসের কথা বলা হয়েছে, যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কিন্তু ভারতের যখন সংবিধান আর কি কার্যকর হয়, চালু হয়, তখন কিন্তু আর কি ভারতের প্রত্যেক নাগরিকের যে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা, সামাজিক যে ন্যায় প্রতিষ্ঠা, সেটা কিন্তু করা সম্ভব নয় আইনগত দিক থেকে। কারণ সরকারের কাছে তখন অতটা আর কি বলতে পারো সম্পদ নেই, অর্থাৎ অর্থ নেই, যেই অর্থের সাহায্যে নাগরিকদের সমস্ত আর্থিক যে সমতা সেটা আর কি ন্যায় বিচার, আর্থিক বিষয়ে যে ন্যায়, সামাজিক বিষয়ে যে ন্যায়, তা আর কি পূরণ করতে পারবে তেমন ক্ষমতা ছিল না। তার জন্য এই সংবিধান, যে যারা সংবিধান প্রণেতাগণ ছিল, যারা সংবিধান তৈরি করেছিল, তারা একটি বুদ্ধি করে এখানের মধ্যে ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল দিয়ে দেয় 36 থেকে 51 পর্যন্ত, যে এই আর্টিকেলগুলো আস্তে আস্তে কার্যকর করতে থাকবে। যত আর কি আমাদের দেশ উন্নত হতে থাকবে, দেশের কাছে আর কি অর্থ থাকবে, অর্থ আর কি বাড়তে থাকবে, তখন সরকার কি করবে, সেই অর্থের সাহায্যে তখন এই যে এখানের মধ্যে যে আর্টিকেলে দেওয়া আছে, যেমন আর্টিকেল 45-এ, আর্টিকেল এর মধ্যেই তো 45 পড়ে, তাই না। 36 আর 51-এর এখানেই তো আছে 45 আর্টিকেলটা, এর মাঝখানেই। তাহলে এই 45 আর্টিকেলে বলা হয়েছে যে শিশুদের শিক্ষার অধিকার। তাহলে আগে কিন্তু শিশুদের শিক্ষার অধিকার আর কি আইন দ্বারা বলবৎযোগ্য নয়। আগে মনে রাখবে যে এই নির্দেশমূলক নীতি কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য নয়। অর্থাৎ এখানে যে আর্টিকেলগুলো দেওয়া আছে, যেই অধিকারগুলি দেওয়া আছে, এগুলো যদি সরকার যদি নাও আর কি পালন করে, বা সেই অধিকারগুলি সরকার নাও দিয়ে থাকে, তাহলে এটার বিরুদ্ধে কিন্তু আদালতের কাছে গিয়ে কেস করা যাবে না, যে এখানের মধ্যে আর্টিকেলে এই আর্টিকেলে দেওয়া আছে যে ডিপিএসপিতে যে আর্টিকেলে এই অধিকার আছে, শিক্ষার অধিকার আছে, কিন্তু বর্তমানে কিন্তু শিক্ষার অধিকার আছে বা অন্য কোনো অধিকার যেটা আছে, এটা কিন্তু আদালতে গেলে তুমি আর কি ন্যায় পাবে না। কেন পাবে না? কারণ এগুলি আইন দ্বারা বলবৎযোগ্য নয়। তাহলে একটা আর্টিকেল আছে যে 45, সেখানে কিন্তু বলা হয়েছিল যে শিশুদের শিক্ষার অধিকার। কিন্তু যখন ভারতের সংবিধান কার্যকর হয়, তখন এটা আর কি ডিপিএসপিতে ছিল, কিন্তু আর কি তখন সরকারের কাছে অত সম্পদ ছিল না যে আর কি সব শিশুদের জন্য কি করবে, যে বিনা বেতনে কি করবে, যে আর কি শিক্ষার সুযোগ দিবে। কিন্তু যখন সরকার আস্তে আস্তে উন্নত হয়, সরকারের কাছে যখন সম্পদ আসতে থাকে, তখন কি হয়, যে 2002 সালে কি হয়, যে একটা সংবিধান সংশোধনী হয়, সেটা হচ্ছে 86th, অর্থাৎ 86তম সংবিধান সংশোধনীর দ্বারা কি হয়, যে আমাদের যে শিক্ষার অধিকার 14 বছর বয়স পর্যন্ত, কিন্তু আমাদের না, আমরা তখন 14 বছর পার হয়ে গেছি, তাহলে 14 বছর বয়স পর্যন্ত যারা শিশু আছে, তাদের কিন্তু বিনা বেতনে এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করা হয়। সেটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকারে এখন বর্তমানে আছে আর্টিকেল নাম্বার 21A। আমি যখন ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে পড়িয়েছিলাম, তখন সেখানে বলেছিলাম যে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আর্টিকেল নাম্বার 21A যুক্ত করা হয়। সেটার মাধ্যমে ভারতের যে শিশুদের 14 বছর বয়স পর্যন্ত, তাদের আর কি বিনা বেতনে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়। সেটা কিন্তু আগে এই 45-এ দেওয়া ছিল। তাহলে এটাই বলা হয়েছে যে সরকার আস্তে আস্তে কি করতে থাকবে, সরকার আমাদের দেশ আস্তে আস্তে উন্নত হতে থাকবে, এবং এই যে আর্টিকেলগুলো সেগুলো কার্যকর করার চেষ্টা করতে থাকবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আর কি
তাহলে বুঝতে পারলে যে এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটা কি, যে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, যে রাষ্ট্রকে একটা পথ দেখায়, ডাইরেকশন দেখায় যে এই নীতিগুলি মেনে তোমরা সরকারের আইন প্রণয়ন করবে। যে সরকার যদি কোনো আইন প্রণয়ন করে তখন কিন্তু এই নীতিগুলিকে মানতে হয়। ঠিক আছে, তাহলে এখন দেখি যে এই উদ্দেশ্য কি, এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির উদ্দেশ্য বা লক্ষ্যটা কি, কিসের জন্য আর কি এগুলি দেওয়া হয়েছে আর্টিকেলগুলো। তার উদ্দেশ্য হচ্ছে যে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা। ফার্স্ট উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা, জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা। তাহলে এটা হয়ে গেল প্রথম লক্ষ্য বা উদ্দেশ্য। ঠিক আছে, অর্থাৎ এখানে সরকারের কাজ কি, যে আমাদের রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষ জনগণের অর্থাৎ ভারতের যে নাগরিক আছে তাদের আর কি কল্যাণ সাধন করা। তাহলে সেই যে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা, তার জন্যই কিন্তু এই আর কি উদ্দেশ্য, এটাই যে এই নির্দেশমূলক নীতির এটাই উদ্দেশ্য, যে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তারপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক আর অর্থনৈতিক, ঠিক আছে, সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের প্রসার। ঠিক আছে, গণতন্ত্রের প্রসার। তাহলে এটা হয়ে গেল উদ্দেশ্য, যে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা তাকে করতে হবে, আর সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের প্রসার। অর্থাৎ এখানে সামাজিক, আমাদের ভারতের যে প্রস্তাবনা ভারতের সংবিধানের, সেখানে বলা আছে যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কী করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু ভারতের এতটা সম্পত্তি নেই, যে ভারতের কাছে এতটা অর্থ নেই যে করতে পারবে তখনকার দিনে। এর জন্য এখানে আর কি এই আর্টিকেলগুলির মধ্যে দেওয়া আছে যে ভারত যত উন্নত হতে থাকবে আমাদের দেশ, তার সঙ্গে সঙ্গে এই আর্টিকেলগুলোকে কী করবে, যে কার্যকর করতে থাকবে। ঠিক আছে, তাহলে এই অর্থনৈতিক ও গণতন্ত্রের প্রসার ঘটানো। ঠিক আছে, অর্থনৈতিক গণতন্ত্র বলতে এখানে যে কোনো ব্যক্তির কাছে অনেক সম্পত্তি আছে আর কারো কোনো ব্যক্তির কাছে একদম সম্পত্তি নেই, তাহলে এখানে অর্থের মধ্যে একটা আর্থিক যে সাম্যতা দেখা যাচ্ছে না, সেই সামঞ্জস্য করার জন্য যাতে সবার কাছেই কী থাকে, অর্থ থাকে, সেটার কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে এখানের মধ্যে বৈশিষ্ট্য কি, যে এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়, আইন দ্বারা বলবৎযোগ্য নয়। এর মানে কি, যে এই আর্টিকেল নম্বর 36 থেকে 51 এর মধ্যে যেই আর কি কথাগুলো আছে বা যেই আর কি নীতিগুলি আছে, সেই নীতিগুলির বিরুদ্ধে, অর্থাৎ যেই অধিকারগুলি দেওয়া আছে তার আর কি বিরুদ্ধে কিন্তু, যেই অধিকারগুলি যদি সরকার আমাদের নাও প্রদান করে, তার বিরুদ্ধে আমাদের আর কি আদালতে কিন্তু যাওয়া যাবে না, অর্থাৎ এগুলো আইন দ্বারা বলবৎযোগ্য নয়। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা এই নীতিগুলির প্রকৃতি কীরকম, যে সামাজিক আর অর্থনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে এর প্রকৃতিটা কীরকম, যে সামাজিক ও অর্থনৈতিক প্রকৃতির এই নীতিগুলি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কীরকম, সামাজিক ও অর্থনৈতিক প্রকৃতির, আর এটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। আর হচ্ছে শ্রেণীবিভাগ। এমনিতে কিন্তু সংবিধানে কোনো শ্রেণী বিভাগ দেওয়া নেই এই নির্দেশমূলক নীতির, কিন্তু আদর্শগত ভিত্তিতে, ঠিক আছে, আদর্শের দিক থেকে কিন্তু 3টি ভাগে ভাগ করা যায়। লিখে দিচ্ছি, ফার্স্ট হচ্ছে সমাজতান্ত্রিক নীতিসমূহ, সমাজতান্ত্রিক। দ্বিতীয় হচ্ছে গান্ধীবাদী, আর তৃতীয় হচ্ছে উদারনৈতিক বুদ্ধিবাদী, উদারনৈতিক বুদ্ধিবাদী। তাহলে এই 3টি শ্রেণীতে কিন্তু ভাগ করা যায় এডিপিএসপি কে। ঠিক আছে, যেখানে সমাজতান্ত্রিক বলতে যে সমাজের মধ্যে যে সমাজতান্ত্রিক, যে এর কথার অর্থ হচ্ছে যে সমাজের মধ্যে যে আর্থিক সমতা, অর্থাৎ আর্থিক যে সাম্য প্রতিষ্ঠা, তার এটি কিন্তু প্রধান লক্ষ্য এই সমাজতান্ত্রিক। ঠিক আছে, যে আর্থিক যে সমতা তা প্রতিষ্ঠা করার জন্য। তারপর হচ্ছে গান্ধীবাদী, অর্থাৎ এই গান্ধীজির যে আদর্শ ছিল, তার ভিত্তিতে এই নীতিগুলি আছে। আর উদারনৈতিক বুদ্ধিবাদী, অর্থাৎ উদারনীতিবাদ। ঠিক আছে, উদারনীতিবাদের যে আদর্শ, সেই আদর্শের কথা এখানে বলা হয়েছে। তাহলে এই 3টি আদর্শের ভিত্তিতে কিন্তু 3টি শ্রেণীতে ভাগ করা যায় এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে।
আর আরেকটা কথা জানবে, জেনে রাখো যে এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটা আমরা কিন্তু আইরিশ সংবিধান, আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের যে সংবিধান, সেই আইরিশ সংবিধান থেকে কিন্তু আমরা নিয়েছি, ঠিক আছে? আইরিশ সংবিধান, এই সংবিধান থেকে কিন্তু আমরা এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটা নিয়েছি। আর এই যে আইরিশ সংবিধান, এই আইরিশ সংবিধানে অর্থাৎ আয়ারল্যান্ড কিন্তু স্পেনের সংবিধান থেকে এটা নিয়েছে, ঠিক আছে? স্পেনের সংবিধান। তাহলে স্পেনের সংবিধান থেকে প্রথমে এটা আয়ারল্যান্ডের সংবিধানে চলে গেছে ডিপিএসপি বৈশিষ্ট্যটা, তারপরে আয়ারল্যান্ডের সংবিধান থেকে ভারতের সংবিধানে এই নির্দেশমূলক নীতি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু আমাদের ভারতের সংবিধানে আর কি এসেছে। তাহলে মনে রাখবে যে আইরিশ সংবিধান থেকে ভারতের সংবিধানে এই ডিপিএসপির ধারণা নেওয়া হয়, ঠিক আছে? তাহলে এইবার দেখবো এক এক করে 36 থেকে 51 এই প্রত্যেকটি আর্টিকেল কিন্তু এক এক করে দেখবো, ঠিক আছে? প্রত্যেকটা আর্টিকেল এখনই বুঝে যাবে। এখন আর্টিকেল এই 36 থেকে 51 এই সবগুলি আর্টিকেল খুব সহজভাবে দেখবো, ঠিক আছে? দেখো 36 এখানে কি বলেছে, যে রাষ্ট্রের সংজ্ঞা বলা হয়েছে, যে আর্টিকেল নম্বর 12 ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে অর্থাৎ মৌলিক অধিকারের মধ্যে যেই রাষ্ট্রের সংজ্ঞা অর্থাৎ রাষ্ট্র কি তার সম্পর্কে যেটা বলা হয়েছে সেম এটাতে বলা হয়েছে, ঠিক আছে? তারপরে 37 সেটা বলা হয়েছে নীতির প্রয়োগ, এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এর প্রয়োগ কি, যেটা হচ্ছে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেছে 36 এটা সংজ্ঞা, আর 37 তাহলে এই দুইটা মনে রাখবে যে 36 কি বলে, যে 36 বলে যে রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্র কি, আর 37 বলে যে নীতির প্রয়োগ অর্থাৎ এটা হচ্ছে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তাহলে 36 আর 37 মনে থাকবে, একটা সংজ্ঞা আর দ্বিতীয়টা যেটা প্রয়োগটা কীরকম, এটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। তারপরে দেখো 38 বলছে সামাজিক ন্যায় ও জনকল্যাণের ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা আর কি, ঠিক আছে? তাহলে সামাজিক ন্যায়, সমাজের ন্যায় প্রতিষ্ঠা এবং সমাজ জনগণের যে কল্যাণ অর্থাৎ এখানে নির্দেশমূলক নীতির কাজ কি, যে এখানে প্রতিষ্ঠা করা কি, যে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা। তাহলে এখানের মধ্যে এটাই কাজ যে সামাজিক ন্যায় ও জনকল্যাণের ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ঠিক আছে? তাহলে 38 হয়ে গেল। 39 কি বলে, যে জীবিকা অর্জনের অধিকার, নারী ও পুরুষের মধ্যে একই কাজের সমবেতন, যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এখানে বলা হয়েছে, যে নারী এবং পুরুষ তাদের দুজনের কিন্তু সমান বেতন দেওয়া উচিত, কিন্তু পুরুষদের বেশি বেতন দেওয়া হয় নারীদের তুলনায়, কিন্তু কাজ তারা সমানই করে। তাহলে এখানে মৌলিক এখানে নির্দেশমূলক নীতি আর্টিকেল 39 কি বলে, যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক অর্থাৎ জীবিকা অর্জনের অধিকার আছে এবং নারী ও পুরুষের একই কাজের জন্য একই আর কি বেতন দেওয়া উচিত, ঠিক আছে? তাহলে আর্টিকেলটা মনে রাখবে যেখানে নারী ও পুরুষের একই কাজের সমবেতন, ঠিক আছে? আর্টিকেল 39। তারপরে কি, যে আর্টিকেল 39A এটা বলা হয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বিনা খরচে আইনি সুবিধা। তাহলে এখানে 39A কি বলে, যে বিনা খরচে আইনি সুবিধা অর্থাৎ দরিদ্র যে মানুষ থাকবে, গরিব মানুষ, তাদেরকে কিন্তু বিনা খরচে আইনি সুবিধা দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তারপরে আর্টিকেল নাম্বার 40 কি বলে, যে গ্রাম পঞ্চায়েত গঠন। মনে রাখবে যে আর্টিকেল 14 কি, যে গ্রাম পঞ্চায়েত গঠন। এই যে আর্টিকেল 40 এটা কিন্তু ওই যে শ্রেণী বিভাগের মধ্যে গান্ধীবাদী যে নীতিসমূহ তার মধ্যে পড়ে, কারণ গান্ধীজির কি ছিল, মত কি ছিল, যে স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। তাহলে এখানে গ্রাম পঞ্চায়েত গঠন এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। যে আর্টিকেল 40 সেটাতে কি বলা হয়েছে, যে গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে। কোন আর্টিকেলে যদি কোশ্চেন আসে যে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে, আর্টিকেল 40। তাহলে হয়ে গেল 36 সংজ্ঞা, 37 নীতির প্রয়োগ, 38 যে সামাজিক আর কি জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা, 39 যে জীবিকা অর্জন করতে পারবে এবং নারী এবং পুরুষদের জন্য একই কাজের একই বেতন অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। আর এখানে 39A কি বলে, যে বিনা খরচে আইনি সুবিধা দেওয়া হবে। আর্টিকেল 40 গ্রাম পঞ্চায়েত গঠন। তাহলে এই দুটো হয়ে গেল 40 পর্যন্ত। এবার দেখো 41 কি বলা হয়েছে, যে 41 কাজের অধিকার কতগুলি ক্ষেত্রে সাহায্য লাভের অধিকার। তাহলে এখানে আর্টিকেল 41 বলে যে কতগুলি ক্ষেত্রে সাহায্যের অধিকার, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেলে বার্ধক্য বয়সে যে ভাতা পাওয়ার অধিকার, বা কেউ যদি চলাফেরা না করতে পারে অক্ষম কোনো ব্যক্তি, তাকে সাহায্য দেওয়া, পরে ভাতা দেওয়া, ঠিক আছে? তাহলে এই যে সুবিধাগুলো এইগুলো 41 এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে আর্টিকেল 42
কাজের মানবিক পরিবেশ সৃষ্টি, অর্থাৎ কাজ যেখানটায় করা হবে সেখানে কিন্তু একটা মানবিক পরিবেশটাও, সেখানে পরিবেশটা যাতে ঠিক থাকে, মানবিক পরিবেশ, এটা বলা হয়েছে আর্টিকেল 2। তাহলে 41-এ কাজের অধিকার আর 42-তে সেইখানে যে কাজ করবে সেখানের পরিবেশটা যাতে ভালো হয় তার জন্য, ঠিক আছে। তাহলে আর্টিকেল 1-এ কাজের অধিকার, আর্টিকেল 2-তে সেই কাজের যে পরিবেশটা সেটা যাতে ভালো থাকে তার কথা বলা হয়েছে। তাহলে এটা আর্টিকেল 1, আর্টিকেল 41 আর 42 হয়ে গেল। এবার দিকে আর্টিকেল 43। আর্টিকেল 43 কি বলে, যে জীবনযাত্রার মান উন্নয়ন ও কুটির শিল্পের উন্নতি। এখানে আর্টিকেল 43-তে বলা হয়েছে জীবনযাত্রার যে মান উন্নয়ন এবং কুটির শিল্পের, অর্থাৎ কুটির শিল্প মানে বাড়িতে কোনো সমবায় আর কি ছোট্ট কোনো কাজ করা, ঠিক আছে, সেগুলো হচ্ছে কুটির শিল্প আর কি, ঘরে বসে কোনো কাজ। তারপরে হচ্ছে 43A। 43A কি বলে, যে শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ, ঠিক আছে, যে শিল্প পরিচালনায় কোনো শিল্প যে পরিচালনা করবে সেখানে শ্রমিকদের আর কি অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তারপরে 44-এ কি বলে, যে অভিন্ন দেওয়ানি বিধি প্রচলন। এখানে অভিন্ন দেওয়ানি বিধি প্রচলন অর্থাৎ ব্র্যাকেটে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে আর্টিকেল 44-এ অর্থাৎ 44তম ধারায় কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে অভিন্ন দেওয়ানি বিধি প্রচলন, অর্থাৎ বর্তমানে যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রত্যেকদের কিন্তু আলাদা আলাদা আইন, বিবাহ ক্ষেত্রে আর কি, তালাকের ক্ষেত্রে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির, এগুলো এক একজনের এক এক ধর্মের লোকের এক এক আইন। তাহলে এই সব ধর্মের আইনকে বাতিল করে একই ধর্মের আর কি একই আইন সবার জন্য যে লাগু হবে সেটাই হচ্ছে এখানে ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে। তাহলে সবার জন্য একই আইন, সেটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আর সেটা কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে, আর্টিকেল 44, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আর্টিকেল 36 রাষ্ট্রের সংজ্ঞা, আর্টিকেল 37 হচ্ছে এটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। আর্টিকেল 38 এখানে বলা হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা। তারপরে আর্টিকেল 39 এখানের মধ্যে নারী ও পুরুষদের মধ্যে কিন্তু সমান কাজের জন্য সমান বেতন। আর্টিকেল 39A ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বিনা খরচে আইনি সুবিধা, গরিবদের আইনি সুবিধা দিতে হবে। আর্টিকেল 40-তে কি বলা হয়েছে, 40-তে গ্রাম পঞ্চায়েত গঠন। আর্টিকেল 41 কাজের অধিকার, আর আর্টিকেল 42 সেই কাজ যেখানে করবে এটার আর কি পরিবেশটা মানবিক হতে হবে। তারপর আর্টিকেল 43 জীবনযাত্রার মান উন্নয়ন, কুটির শিল্প, কুটির শিল্পটা মনে রাখবে যে কুটির শিল্পের উন্নতি, আর্টিকেল 43। আর 43A এটা হচ্ছে শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণ। আর আর্টিকেল 44 এটা মনে রাখবে যে 44, আর্টিকেল 44-এ অর্থাৎ 44তম ধারায় দেওয়া আছে ইউনিফর্ম সিভিল কোডের কথা, ঠিক আছে, যে প্রত্যেকের জন্য একই আইন। তারপরে হচ্ছে আর্টিকেল 45 দেখো, আর্টিকেল 45-এ কি বলা হচ্ছে, যে শিশুদের বিনা খরচে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা। তাহলে একটু বলেছি, আলোচনা করছিলাম আগে যে 45 নম্বর ধারায় বলা হয়েছে শিশুদের জন্য কি করা, বাধ্যতামূলক বিনা খরচে শিক্ষা ব্যবস্থা করা। কিন্তু তখন কিন্তু ভারতে যখন সংবিধান লাগু হয় তখন কিন্তু অর্থাৎ কার্যকর হয় তখন কিন্তু এটা ছিল না। 2002 সালে আর্টিকেল নাম্বার 21A, আর্টিকেল নাম্বার 21A এটা কিন্তু যুক্ত হয় ফান্ডামেন্টাল রাইটসে অর্থাৎ মৌলিক অধিকারে। সেটা হয় 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কিন্তু এই যে 45 নম্বর ধারায় যে দেওয়া আছে শিশুদের বিনা খরচে আর কি বাধ্যতামূলক শিক্ষা, সেটা কিন্তু 2002 সালে করা হয়। কারণ আমাদের ভারত অর্থাৎ আমাদের রাষ্ট্র উন্নত হতে থাকবে আর্থিক দিক থেকে, সম্পদের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, তার সঙ্গে সঙ্গে এগুলি কার্যকর করতে থাকবে, ঠিক আছে। তাহলে আর্টিকেল 45 কি বলে, যে শিশুদের বিনা খরচে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা। আর এটার ভিত্তিতেই কিন্তু আর্টিকেল 21A, ঠিক আছে, 21A এটা কিন্তু 2002 সালে তো এটা 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 21A আর্টিকেলটা যুক্ত হয়, যে শিক্ষার অধিকার 14 বছর বয়সী প্রত্যেকের, 14 বছর বয়সের নিচে আর কি। তারপরে আর্টিকেল 46 কি বলে, যে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য দুর্বল সম্প্রদায়ের স্বার্থ রক্ষা। তাহলে এখন হয়ে গেল প্রথমটা আর্টিকেল 45 হয়ে গেল শিশুদের বিনা খরচে বাধ্যতামূলক শিক্ষা, আর 46 হয়ে গেল যে এখন তপশিলি জাতি উপজাতিদের জন্য স্বার্থ সংরক্ষণ, তাদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে আর্টিকেল 45 শিশুদের জন্য, আর্টিকেল 46 তাকে উপজাতিদের জন্য, তপশিলি জাতি উপজাতিদের জন্য। তারপরে হচ্ছে আর্টিকেল 47-এ কি বলা হয়েছে, যে 47-এ বলা হয়েছে মাদক দ্রব্য আর কি নিষিদ্ধকরণ। কিন্তু এখানে মাদক দ্রব্য কিন্তু নিষিদ্ধকরণ কিন্তু বর্তমানে হয়নি ভারতে আর কি, মাদক দ্রব্য কিন্তু আর কি কেনা বেচা হয় দোকানে, কিন্তু সরকার কেন এটা পারমিশন দিচ্ছে, কারণ সরকার এখান থেকে ট্যাক্স পাচ্ছে। মাদক দ্রব্য নিষিদ্ধকরণ এবং মানুষের যে জীবনের যে স্বাস্থ্যের যে উন্নতি ঘটানো তার দিকে লক্ষ্য দিতে হবে রাষ্ট্রে, ঠিক আছে। তাহলে আর্টিকেল 47 কি বলে, যে মাদক দ্রব্য নিষিদ্ধকরণ, আর মাদক দ্রব্য নিষিদ্ধ করলে কি হবে, যে মানুষের স্বাস্থ্যের দিকটা দেখতে হবে, স্বাস্থ্য কি হবে, স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। তারপরে হচ্ছে আর্টিকেল 48, এখানে কি বলা হয়েছে, যে কৃষি ও গবাদি পশুপালনের উন্নয়ন। 47-এ মাদক দ্রব্য নিষিদ্ধকরণ, তার ফলে স্বাস্থ্য উন্নতি হলো,
তারপরে এখানে কৃষিকাজ করতে গেল, ঠিক আছে। তাহলে কৃষিকাজের পাশাপাশি গবাদি পশুপালনের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো গবাদি পশুপালনের উন্নয়ন। তারপরে এখন 48A এখানে বলা হয়েছে যে পরিবেশ রক্ষা, বন ও বন্য পশু সংরক্ষণ। তাহলে এখানে 46 পর্যন্ত হয়ে গেল। তারপরে 47, 48, 48A এদের মনে রাখবে যে মাদকদ্রব্য নিষিদ্ধকরণ হলো, তার ফলে আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটলো। তারপরে কৃষিকাজে গেল কেউ, তারপরে কৃষিকাজে যাওয়ার ফলে তার সঙ্গে সঙ্গে গবাদি পশুপালনের উন্নয়ন ঘটালো, তার সঙ্গে সঙ্গে তারপরে পরিবেশের রক্ষা করলো, ঠিক আছে। পরিবেশের রক্ষার সঙ্গে সঙ্গে বন এবং বন্য পশুরও রক্ষা করলো, এটা হয়ে গেল। তারপরে 49-এ কী বলা হয়েছে যে এবার ঐতিহাসিক স্মারক আর জাতীয় গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে তা সংরক্ষণ করা, যেমন লাল কেল্লা আছে, এগুলো কি একটা আমাদের জাতীয় একটা আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে সেটা সংরক্ষণ করার দায়িত্ব আছে। তারপরে আর্টিকেল 50 কি, যে 50 বলে যে শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, অর্থাৎ শাসন বিভাগ আর বিচার বিভাগ কিন্তু একে অপরের কাজে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না, আলাদাভাবে তারা কাজ করবে, পৃথকভাবে। তাহলে আর্টিকেল 50-তে বলা হয়েছে, মনে রাখবে যে আর্টিকেল 50 শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করে। তারপরে 51 লাস্টে একদম সবার শেষে, সবগুলি আর্টিকেল শেষ, এবার হচ্ছে লাস্টে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। আর্টিকেল 50 পর্যন্ত আমাদের দেশের সকলের ভালোর কথা চিন্তা করা হলো। এবার আসি আন্তর্জাতিক ক্ষেত্রে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বের এবার শান্তি এবং নিরাপত্তার কথা আর্টিকেল 51-এ বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা তো মনে থাকবেই যে সবার শেষে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে। এখানের মধ্যে কিন্তু পরে অনেক আর্টিকেল যুক্ত হয়েছে, ঠিক আছে। যেমন এখানের মধ্যে দেওয়া আছে আর্টিকেল 39A, তারপরে এখানে দেওয়া আছে আর্টিকেল 43A, তারপরে দেওয়া আছে এখানে আর্টিকেল 48A। এই যে তিনটি আর্টিকেল 39A, 43A আর 48A 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে কিন্তু এই তিনটি আর্টিকেল যুক্ত হয়, বোঝা গেল। এই যে আর্টিকেলগুলি, এগুলো কি, যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অর্থাৎ রাষ্ট্র যখন কোনো আইন প্রণয়ন করবে তখন কিন্তু এই নীতিকে আর কি মেনে তারপরে আইন প্রণয়ন করতে হবে জনস্বার্থে, কারণ জনগণের হাতে কি আছে, ভোটাধিকার আছে। যদি সরকার এই নির্দেশমূলক নীতির এইগুলি মান্য না করে তাহলে জনগণ তার ভোটের যে অধিকার, সেই ভোটাধিকার দ্বারা আর কি 5 বছর পর পর সরকারের পরিবর্তন করতে পারে। তাহলে এর জন্য সরকার এই যে নীতিগুলি এগুলি মানতে কিন্তু বাধ্য থাকে, তাই বোঝা গেল। তাহলে মৌলিক অধিকারের মতো এগুলোর গুরুত্ব কিন্তু আছে, এমন নয় যে এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বলে এর কোনো গুরুত্ব নেই, এরও গুরুত্ব আছে, তাই বোঝা গেল। আজকে আলোচনা করব যে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার আর নির্দেশমূলক নীতি, ইংরেজিতে বললে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এই দুটির মধ্যে কী কী পার্থক্য আছে তা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। টোটাল 5টি পয়েন্ট আমি আলোচনা করব পার্থক্যের। ফার্স্ট পার্থক্য দেখো, যে মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য আর নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তাহলে এটার মানে হচ্ছে যে মৌলিক অধিকার যদি কারো ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু তিনি আদালতে গিয়ে সেই যে কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তার বিরুদ্ধে প্রতিকার পেতে পারে আদালতে গিয়ে, ঠিক আছে। যেমন সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের কাছে গেলে কিন্তু সুপ্রিম কোর্ট 32 নং ধারা অনুযায়ী আর হাইকোর্ট 226 নং ধারা অনুযায়ী রিটস অর্থাৎ লেখো জারি করতে পারে, আর তার মাধ্যমে আমাদের কি করতে পারে, যে মৌলিক অধিকার রক্ষা করতে পারে। তোমরা এই দুটি আর্টিকেল মনে রাখবে যে সুপ্রিম কোর্ট হচ্ছে 32 নং ধারা আর হাইকোর্ট হচ্ছে 226 নং ধারা, ঠিক আছে। তাহলে সুপ্রিম কোর্ট 32 আর হাইকোর্ট 226 নং ধারা অনুযায়ী কি করতে পারে, যে 5 প্রকার রিটস জারি করতে পারে এবং সেই রিটস জারি করার মাধ্যমে আমাদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে। তাহলে এটা কিন্তু বলবৎযোগ্য। আর নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, অর্থাৎ তোমার যদি এখানে নির্দেশমূলক নীতিতে যেই অধিকারগুলি দেওয়া আছে সেই অধিকার যদি রাষ্ট্র যদি না দেয় তোমাকে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু তুমি রাষ্ট্রকে গিয়ে আর কি তার বিরুদ্ধে কিন্তু তুমি আদালতে গিয়ে আর কি মামলা করতে পারবে না যে রাষ্ট্র আমাকে এই অধিকারগুলি দেয়নি, কারণ এই অধিকারগুলি নির্দেশমূলক যে অধিকার এগুলি কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। আদালতে গিয়ে এর বিরুদ্ধে কিন্তু তুমি প্রতিকার পাবে না। তাহলে ফার্স্ট পার্থক্য বোঝা গেল যে মৌলিক অধিকারগুলি আইন দ্বারা বা আদালত কর্তৃক বলবৎযোগ্য আর নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। দ্বিতীয় পার্থক্য দেখো, যে প্রকৃতিগত দিক থেকে বলা যায় মৌলিক অধিকারগুলি নেতিবাচক আর নির্দেশমূলক নীতিগুলি ইতিবাচক। তাহলে এটার মানে কি,
যে মৌলিক অধিকারগুলি বলছে এখানে নেতিবাচক। নেতিবাচক বলতে যেখানে রাষ্ট্র কোনো ব্যক্তিকে কিন্তু এই সব যেই মৌলিক অধিকারে দেওয়া আছে এই সব অধিকারকে কিন্তু অধিকার থেকে তাদের বঞ্চিত করতে পারবে না কোনো ব্যক্তিকে, এর জন্য নেতিবাচক। যে আমাদের বাক স্বাধীনতার অধিকার, রাষ্ট্র এখানে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। আমরা আমাদের দেশের যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবো, যে কোনো জায়গায় আমরা বসবাস করতে পারবো, এখানে রাষ্ট্র কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। ঠিক আছে, এই যে নেতিবাচক সেটাই হচ্ছে এখানে নেতিবাচক। কিন্তু নির্দেশমূলক নীতিগুলি কিন্তু ইতিবাচক। ইতিবাচক বলতে যে রাষ্ট্র এই নীতিগুলি আর কি যখন রাষ্ট্র কোনো আইন প্রণয়ন করবে তখন কিন্তু এই যে নির্দেশমূলক নীতি সেইগুলিকে অনুসরণ করবে। ঠিক আছে, তাহলে ইতিবাচক কেন? কারণ হচ্ছে রাষ্ট্র যখন কোনো আইন প্রণয়ন করবে তখন তাকে সবসময় এই নির্দেশমূলক নীতিকে কিন্তু আর কি ভিত্তি করে, তার উপরে ভিত্তি করে কিন্তু আইন তৈরি করতে হবে। তাহলে এর জন্য এটা ইতিবাচক। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মৌলিক অধিকারের উপরে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না, এর জন্য এটা নেতিবাচক। আর এটা ইতিবাচকের জন্য, কারণ রাষ্ট্র এটাকে অনুসরণ করবে। ঠিক আছে, তারপরে পার্থক্য দেখো, যে দেশে রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করাই এর উদ্দেশ্য। তাহলে মৌলিক অধিকারের কি উদ্দেশ্য? যে রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করাই। আর নির্দেশমূলক নীতির কি উদ্দেশ্য? যে দেশের সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠাই এর উদ্দেশ্য। তাহলে এটা মৌলিক অধিকার রাজনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠা করে, আর এটা সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠা করে। তাহলে এটা আমাদের যে মৌলিক অধিকার আছে এটা হচ্ছে রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল, আর এটা হচ্ছে সামাজিক আর অর্থনৈতিক অর্থাৎ এখানের মধ্যে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক। ঠিক আছে, কারণ আমাদের যে সমাজে অর্থ এটার প্রকৃতি হচ্ছে বলতে গেলে সমাজতান্ত্রিক। তাহলে এখানে যে নির্দেশমূলক নীতিগুলি দেওয়া আছে এগুলি সমাজতান্ত্রিক প্রকৃতির, কারণ এখানে সামাজিক আর অর্থনৈতিক দিকটার কথা দেখা হয়। যে আমাদের যে দেশে যে অর্থনৈতিক সাম্যতা নেই, কোনো ব্যক্তির হাতে অঢেল সম্পদ আর কোনো ব্যক্তির হাতে একদম নেই। তাহলে এই যে অসাম্যতা অর্থাৎ সাম্য আনার জন্য কিন্তু এই নির্দেশমূলক নীতিগুলি আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক, আর এটা রাজনৈতিক প্রকৃতির। তারপরটা দেখো যে এগুলি প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত উন্নতি সাধন করে। তাহলে মৌলিক অধিকারগুলি প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত উন্নতি সাধন করে, অর্থাৎ আমাদের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। কিন্তু এই নির্দেশমূলক নীতিগুলি অর্থাৎ এগুলি প্রতিটি সম্প্রদায়ের উন্নতি সাধন করে। তাহলে বোঝা গেল মৌলিক অধিকার প্রতিটি ব্যক্তির উন্নতি সাধন করে, ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল। আর এই যে নির্দেশমূলক নীতিগুলি এগুলি কিন্তু কোনো ব্যক্তি বিশেষ নয়, এটা হচ্ছে একটা সম্প্রদায়ের অর্থাৎ একটা কমিউনিটির, সমাজের সবার একটা কমিউনিটি অর্থাৎ সামাজিক কিন্তু উন্নতি সাধন করে। ঠিক আছে, তারপরের পার্থক্য কি? যে মৌলিক অধিকারকে লঙ্ঘন করে এমন আইনকে আদালত অসাংবিধানিক ও অকার্যকর হিসেবে ঘোষণা করতে পারে। তাহলে এমন কোনো আইন প্রণয়ন করা যাবে না যেই আইন কিনা মৌলিক অধিকারকে লঙ্ঘন করে। এমন কোনো আইন, ধরো আমাদের ভারতের পার্লামেন্টে এমন কোনো আইন আর কি কোনো একটা বিল উত্থাপন করা হলো, যেই বিলে আর কি এমন কোনো কথা আছে বা এমন কোনো আর কি আইন উপস্থিত আছে যার দ্বারা আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়। 12 to 35 আমাদের যে পার্ট নম্বর 3 সেখানের মধ্যে 12 থেকে 35 নং ধারার মধ্যে মৌলিক অধিকার আছে। তাহলে সেই যে 12 থেকে 35-এর মধ্যে যে কোনো একটা মৌলিক অধিকার যদি আমাদের ক্ষুণ্ণ হয়, এমন কোনো আইন যদি আমাদের পার্লামেন্টে প্রণয়ন করা হয়, তাহলে কিন্তু আদালত সেটাকে কি করতে পারে যে অসাংবিধানিক বলে, অর্থাৎ সেখানে সংবিধান অনুযায়ী সেটা আইনটা প্রস্তুত করা হয়নি। যে কোনো আইন প্রস্তুত করতে গেলে সংবিধানকে মেনে তারপরে কিন্তু প্রস্তুত করতে হবে। তাহলে সেই জন্য ফান্ডামেন্টাল রাইটসকে যদি ভায়োলেট করে, অর্থাৎ সেটাকে যদি আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, এমন কোনো আইন প্রণয়ন হয়, তখন কিন্তু সেটাকে অকার্যকর এবং অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে আদালত। কিন্তু নির্দেশমূলক নীতিতে কি হয়? যে নির্দেশমূলক নীতিকে লঙ্ঘন করে এমন আইনকে আদালত অসাংবিধানিক ও অকার্যকর হিসেবে ঘোষণা করতে পারে না। এখানে পারে, এখানে পারে না। যে এমন একটা আইন প্রণয়ন করা হলো যেই আইনটা কিনা নির্দেশমূলক নীতিকে লঙ্ঘন করে, তাহলে কিন্তু আদালত এটা বলতে পারবে না যে এটাকে নির্দেশমূলক নীতিকে কি লঙ্ঘন করেছে, তার জন্য এই আইনটিকে বাতিল করা হোক অসাংবিধানিক বলে। এটা করতে পারবে না, কারণ এই যে নির্দেশমূলক নীতি এটা হচ্ছে আইন দ্বারা অবলবৎযোগ্য, কিন্তু মৌলিক অধিকারকে পারে। তাহলে আবার একবার কুইক রিভিশন হয়ে যাক। দেখো যে বুঝে পড়বে তাহলে মাথায় ঢুকবে, না হলে যদি মুখস্থ করার চেষ্টা করো একদম কিচ্ছু হবে না। ছোট্ট ছোট্ট কতগুলি কথা দিয়ে মনে রাখবে, শব্দ দিয়ে, যেমন আদালত কর্তৃক বলবৎযোগ্য, আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এটা হচ্ছে নেতিবাচক, এটা হচ্ছে ইতিবাচক।
এটা হচ্ছে আর কি রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার এর উদ্দেশ্য, অর্থাৎ রাজনৈতিক গণতন্ত্র, এটা হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা। তাহলে এইভাবে ছোটো ছোটো পয়েন্ট দিয়ে মনে রাখবে যে একটা বলবৎযোগ্য আদালত কর্তৃক, একটা বলবৎযোগ্য নয়, একটা নেতিবাচক, একটা ইতিবাচক, একটা হচ্ছে রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা, আর একটা হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা। তারপরে একটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা, একটা হচ্ছে ব্যক্তিগত উন্নতি সাধন করে, আর একটা হচ্ছে সম্প্রদায়ের উন্নতি সাধন করে। একটা হচ্ছে যদি এমন কোনো আইন প্রণয়ন করা হয় যেটা মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু আর কি আদালত অসাংবিধানিক বলে সেটাকে ঘোষণা করতে পারে। কিন্তু যদি আর কি নির্দেশমূলক নীতিকে এমন কোনো আইন প্রণয়ন করার ফলে যদি নির্দেশমূলক নীতি এমন কোনো আইন প্রণয়ন হলো যাতে নির্দেশমূলক নীতি কী হলো যে আর কি লঙ্ঘিত হলো, তাহলে তখন কিন্তু সেই আইনটিকে আর কি আদালত কী করতে পারবে না, যে অসাংবিধানিক বলে কিন্তু ঘোষণা করতে পারবে না। তাহলে এইভাবে মনে রাখার চেষ্টা করবে। আজকে আলোচনা করব হচ্ছে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিসের সম্পর্কে, যে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিসটা কি, এবং ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে এটা দেওয়া আছে, এবং বর্তমানে ভারতের সংবিধানে এই মৌলিক কর্তব্যের ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এবং বর্তমানে ভারতের সংবিধানে কি কি মৌলিক কর্তব্যের কথা আছে। টোটাল কিন্তু 11টি মৌলিক কর্তব্যের কথা আছে, আমি সব কিছু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তাহলে প্রথম থেকে দেখা যাক যে মৌলিক কর্তব্যটা কি। যে মৌলিক কর্তব্য, এখানে কর্তব্য বলতে বোঝাই যাচ্ছে যে আমরা ভারতে বসবাস করি, তাহলে প্রত্যেক নাগরিকের একটা কর্তব্য, সেখানে 11টি কর্তব্যের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে আমাদেরকে ভারতের সংবিধান কি প্রদান করে? মৌলিক অধিকার, আমাদেরকে মৌলিক অধিকার প্রদান করে, অর্থাৎ আমাদের বাক স্বাধীনতা, আমাদের ভারতের যেখানে খুশি চলাফেরার অধিকার আছে, আমাদের যে কোনো পেশা গ্রহণের অধিকার আছে, সাম্যের অধিকার। এমন আমাদের ভারতের সংবিধানে আমাদের যেমন অধিকার দেওয়া হয়েছে মৌলিক অধিকার, ঠিক তেমন দেশের প্রতি আমাদেরও কিন্তু কিছু কর্তব্য আছে। তাহলে সেই যে কর্তব্য দেশের প্রতি, আমাদের রাষ্ট্রের প্রতি আমাদের যে কর্তব্যটা, সেটাই হচ্ছে এখানে মৌলিক কর্তব্য। বোঝা গেল? তাহলে এই মৌলিক কর্তব্য কবে আসে ভারতের সংবিধানে? মনে রাখবে যে 1976 সালে, ঠিক আছে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? যে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে, 42তম সংশোধনী। তাহলে এই পয়েন্টটা মনে রাখবে যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা আসে। তাহলে এই যে 42তম সংবিধান সংশোধনী হয়, অর্থাৎ এখানে 42তম সংবিধান সংশোধনী মানে যে ভারতের সংবিধান কার্যকর হয় কবে? ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। এই দিন কিন্তু ভারতের সংবিধান কার্যকর হয়। তাহলে কার্যকর যেদিন হয় সেদিন কিন্তু ভারতের সংবিধানে এই মৌলিক কর্তব্যের কথাগুলো ছিল না। কবে আসে? 1976 সালে আসে। কিন্তু তখন কিন্তু ইমার্জেন্সি ছিল, ভারতে কিন্তু তখন একটা জরুরিকালীন অবস্থার সৃষ্টি হয়েছিল। আর তখন ভারতে যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী। তখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আর কি ইন্দিরা গান্ধী একজনকে বলেন, যে তার নাম ছিল শরণ সিং। শরণ সিংয়ের নেতৃত্বে কিন্তু একটা কমিটি গঠিত হয়। তারপরে সেই কমিটি একটা সুপারিশ দেয়, তারপরে সেই সুপারিশের ফলে এই যে মৌলিক কর্তব্য সেটা আমাদের ভারতের সংবিধানে যুক্ত হয়। তাহলে সেটা হয় হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী। তাহলে এখানে 42তম সংবিধান সংশোধনী কি? যে আগে কিন্তু 41 বার সংবিধানে সংশোধন করা হয়েছে। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়ে যায়, তারপরে 41 বার সংবিধানে সংশোধন করা হয়েছে, মানে কোনো কিছু আর্টিকেল যুক্ত করা হয়েছে বা কোনো কিছু আর কি পরিবর্তন করা হয়েছে সংবিধানের মধ্যে, তাহলে সেটাকেই বলে সংশোধন। তাহলে 41 বার সংশোধন করার পর 42তম যে সংবিধান সংশোধনী, অর্থাৎ 42 বারের বার তখন যে সংবিধান সংশোধন করা হয়, তখন কিন্তু অনেক সংশোধন করা হয়, এর জন্য এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। তাহলে এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই কিন্তু 1976 সালে এই যে মৌলিক কর্তব্যটা, এটা ভারতের সংবিধানের পার্ট নম্বর 4 আমাদের ভারতের সংবিধানের কতগুলি পার্ট আছে? টোটাল 25টি পার্ট আছে। সেই 25টি পার্টের মধ্যে কিন্তু পার্ট নম্বর 4A, এই 4A কিন্তু যোগ হয়। আগে কিন্তু এই পার্ট 4A ছিল না, এই সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পার্ট 4A যুক্ত করা হয়
এবং এই পার্ট 4 এর আর্টিকেল নম্বর 51A এখানে কিন্তু আছে কি, যে মৌলিক কর্তব্য। এটা বোঝা গেল। ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি, কিন্তু তারপরে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয় পার্ট নম্বর 4A, এবং তার মধ্যে যে আর্টিকেলটা আছে, শুধু একটা মাত্র আর্টিকেল আছে আর কি, 51A। ভারতের সংবিধানের আর্টিকেল নম্বর 1 থেকে শুরু করি, যে পার্ট 1 এর মধ্যে 1 থেকে 4 এই 4টি আর্টিকেল আছে। ভারতের 25টি পার্টের মধ্যে প্রথম যে পার্ট নম্বর 1, সেই পার্ট নম্বর 1-এ আর কি 1 থেকে 4 এই 4টি আর্টিকেল আছে। অর্থাৎ পার্ট নম্বর 1 বলে হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ঠিক আছে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এটা আছে পার্ট নম্বর 1-এ 1 থেকে 4 নম্বর আর্টিকেল। তারপরে আছে দ্বিতীয় পার্ট হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে বলে, অর্থাৎ আর্টিকেল নম্বর 5, আর্টিকেল 5 টু আর্টিকেল নম্বর 11, 5 থেকে 11 নম্বর আর্টিকেল আছে পার্ট নম্বর 2-এ। তারপর যে তৃতীয় পার্টে আছে হচ্ছে আর্টিকেল নম্বর 12 থেকে আর্টিকেল নম্বর 35, অর্থাৎ মৌলিক অধিকার। তারপরে পার্ট নম্বর যে 4, সেই 4-এ আছে ডিপিএসপি, অর্থাৎ নির্দেশমূলক নীতি, যেটা আগের ভিডিওতে আলোচনা করলাম। ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সেটা আছে পার্ট 4-এ। এইবার যুক্ত করা হয় পার্ট 4A। এখানে আছে এবার আর কি ডিপিএসপিতে 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেল আছে, ঠিক আছে। তাহলে এখন 36 থেকে 51 পরে পার্ট 4A-তে 51A এই আর্টিকেলটা যুক্ত করা হয়। আর এই আর্টিকেলের মধ্যেই 11টি কিন্তু আর কি মৌলিক কর্তব্যের কথা আছে, সেটা একটা একটা করে আলোচনা করব। আর মনে রাখবে, যে কমিটিটার নামটা বললাম সেটা হচ্ছে শরণ সিং কমিটি, মনে রাখবে, শরণ সিং কমিটি। এই কমিটির সুপারিশেই কিন্তু এটা আনা হয়, সুপারিশ, ঠিক আছে। তাহলে 1976 সালে এই কমিটি, শরণ সিং এর নেতৃত্বে এই কমিটিটা আর কি তৈরি হয়েছিল, তার জন্য এই কমিটির নাম হচ্ছে শরণ সিং কমিটি। তাহলে এই কমিটির আর কি রিপোর্ট অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী কিন্তু আর কি এই পার্ট 4A যোগ করা হয় 51 আর কি এতে, এই আর্টিকেলের মধ্যে মৌলিক কর্তব্য কিন্তু দেওয়া আছে এখন বর্তমানে যা আছে। আর মনে রাখবে যে এই মৌলিক যে কর্তব্য, এই মৌলিক কর্তব্যের ধারণাটা ভারত আর কি অন্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে যে এই ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্যের যে ধারণাটা, এটা ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়া রাশিয়ার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়, ঠিক আছে। তাহলে কোন দেশের সংবিধান থেকে আমাদের দেশে এই মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়, মনে রাখবে আগের ইউএসএসআর, এখন কিন্তু আর ইউএসএসআর নেই, অর্থাৎ এটা ভেঙে যায়, ঠিক আছে, 1991 সালে, ঠিক আছে, 15টি দেশে ভেঙে যায়। তাহলে আগে যে ইউএসএসআর ছিল অর্থাৎ সোভিয়েত রাশিয়া, সেই সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে কিন্তু এই মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়। তাহলে বোঝা গেল। তাহলে আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, যে আমাদের যে সংবিধানের 1976 সালে যে এই মৌলিক কর্তব্যগুলি যোগ করা হয়, তখন কিন্তু টোটাল 10টি মৌলিক কর্তব্য ছিল, কিন্তু বর্তমানে কিন্তু 11টি মৌলিক কর্তব্য আছে। তাহলে সেই যে 11 আরেকটি মৌলিক কর্তব্য যুক্ত হয়, সেটা যুক্ত হয় 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সংশোধনী, তাহলে এতটুকু মনে রাখবে। আর মনে রাখবে যে এই যে মৌলিক অধিকার বলতে মৌলিক কর্তব্য, এটা কিন্তু নন জাস্টিসেবল, অর্থাৎ কোনো নাগরিক যদি পালন নাও করে তাহলে কিন্তু কোনো আইনত কোনো দণ্ডনীয় নয় আর কি, তার বিরুদ্ধে কিন্তু কোনো দণ্ড দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না, সরকার তাকে শাস্তি দিতে পারবে না যে এই মৌলিক কর্তব্যগুলি তুমি পালন করনি, ঠিক আছে। তাহলে এগুলি হচ্ছে নন জাস্টিসেবল, মানে যে
আইনত দণ্ডনীয় নয়। ঠিক আছে, বাংলাতেও লিখে দিচ্ছি, আইনত দণ্ডনীয় নয়। তার মানে এই যদি মৌলিক কর্তব্যগুলি কোনো নাগরিক যদি পালন নাও করে তাহলে কিন্তু তাকে কোনো আর কি দণ্ড দেওয়া হবে না, এটাই এর জন্য এটা নন জাস্টিসিয়েবল। তাহলে আবার একবার রিভিশন করে দিচ্ছি যে এই শর্ট, এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোয়েশন হয়, যে ভারতের সংবিধানের পার্ট নম্বর 4A তে আছে কত নম্বর আর্টিকেলে, 51A। এটা মনে রাখবে, একটি আর্টিকেল আছে এই পার্টের মধ্যে। যেমন পার্ট 1-এ 4টি আর্টিকেল আছে, 1 to 4। পার্ট নম্বর 2-এ আছে হচ্ছে 4 আর কি 5 to 11। তারপরে আর্টিকেল পার্ট নম্বর 3-এ আছে হচ্ছে 12 to 35। পার্ট নম্বর 4-এ আছে হচ্ছে আর্টিকেল 36 to 51। আর এবার পার্ট 4A তে আছে হচ্ছে 51A। তারপরে এটা 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসে। এটা হচ্ছে শরণ সিং কমিটির সুপারিশে এটা আসে, আর তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। আর ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে এই যে মৌলিক কর্তব্যের ধারণা সেটা আমাদের ভারতের সংবিধানে গৃহীত হয়। আর 2002 সালে কিন্তু 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরেকটি আর কি এখানে 11টি হয়ে যায় মৌলিক কর্তব্য। ঠিক আছে, মৌলিক আর কি কর্তব্য 11টি মৌলিক কর্তব্য হয়ে যায়, আগে 10টি ছিল। আর এটা নন জাস্টিসিয়েবল, অর্থাৎ আইনত দণ্ডনীয় নয়। তাহলে আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এইবার দেখব যে 11টি যে মৌলিক কর্তব্য সেটা পরপর এখানে লিখে দিচ্ছি, তারপর এক এক করে বলছি। ঠিক আছে, তাহলে এখন দেখো মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে টোটাল এখানে 11টি মৌলিক কর্তব্য আছে। ঠিক আছে, 51 নম্বর আর্টিকেলের 51A নম্বর আর্টিকেলে এই এখানে 10টি লিখে দিয়েছি। আর 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে যে আরেকটি লাস্ট যে 11তম যে মৌলিক কর্তব্য যোগ হয় সেটা পরে বলছি। ঠিক আছে, প্রথমে এই 10টি দেখো, যেটা 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ হয়। তাহলে ফার্স্ট মৌলিক কর্তব্য হচ্ছে যে সংবিধানকে মান্য করতে হবে, ভারতের সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের যে আদর্শ, প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট মৌলিক কর্তব্য, যে সংবিধানকে মান্য করতে হবে, সংবিধানের আদর্শ, তারপরে প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানাতে হবে। দ্বিতীয় কর্তব্য হচ্ছে যেসব মহান আদর্শ জাতীয় স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিল সেগুলিকে সযত্নে সংরক্ষণ ও অনুসরণ। তৃতীয় হচ্ছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও আর কি সংরক্ষণ। তাহলে ভারতের সার্বভৌমত্ব মানে হচ্ছে যে ভারত, এই সার্বভৌমত্বর মানে হচ্ছে যে ভারত বিদেশি কিন্তু নিয়ন্ত্রণ থেকে মুক্ত। ঠিক আছে, আর কি অন্য দেশের দ্বারা পরিচালিত না, কিন্তু নিয়ন্ত্রিত নয়। ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা। তারপরে হচ্ছে 4 নম্বর কর্তব্য কি, যে দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া। যদি এমন আর কি হয় যে দেশ রক্ষা করার জন্য আমাদেরকে যেতে হয়, যুদ্ধে পর্যন্ত যেতে হয়, তাহলেও আমাদের কর্তব্য যে আমাদের যাওয়া উচিত। তারপরে হচ্ছে ধর্মগত, ভাষাগত, আঞ্চলিক ও শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে ভারতীয় জনগণের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ সাধন এবং নারীর মর্যাদা হানিকর প্রথাসমূহকে বর্জন করা। তাহলে আমাদের মধ্যে যে ভাষাগত অনেক পার্থক্য আছে, আমাদের ভারতে কিন্তু অনেক ভাষার লোকেরা বাস করে। ঠিক আছে, এক এক জায়গায়, পশ্চিমবঙ্গে বাংলা, বিহারে বিহারি, তামিলনাড়ুতে তামিল, অন্ধ্রপ্রদেশে তেলেগু। তাহলে আমাদের অনেক জায়গায় অনেক ভাষা আছে আমাদের দেশে। তাহলে যে ভাষাগত দিক থেকে ঊর্ধ্বে ওঠে, অর্থাৎ আর কি ভেদাভেদ না করে তার মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। ঠিক আছে, ভারতের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত সবাইয়ের মধ্যে যে একটা ঐক্য স্থাপন, তার কথা বলা হয়েছে। তারপরে নারীদের মর্যাদা হানিকর প্রথাসমূহকে আর কি বর্জন করা। তারপরে হচ্ছে আর কি 6 নম্বর যে মৌলিক কর্তব্য সেটা হচ্ছে আমাদের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ। তাহলে আমাদের যে মিশ্র সংস্কৃতি বলতে যে আমাদের ভারতে কিন্তু একটা ডাইভার্সিটি কান্ট্রি, মানে অনেক সংস্কৃতি, মিশ্র সংস্কৃতি বলতে আমাদের যে দৈনন্দিন আচার আচরণ সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। তাহলে আমাদের ভারতে প্রত্যেকে কিন্তু আর কি প্রত্যেক জায়গার সংস্কৃতি কিন্তু আলাদা আলাদা। যেমন ট্রাইবেল এলাকা, যারা উপজাতি, তাদের কিন্তু সংস্কৃতি আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা। তাহলে এই যে তাদের মধ্যে যে একটা মিশ্রণ ঘটেছে, মিশ্র সংস্কৃতি, তার সেই ঐতিহ্যকে মূল্যদান এবং সংরক্ষণ।
তারপরে 7 নম্বর মৌলিক কর্তব্য হচ্ছে বনভূমি, হ্রদ, নদ নদী, বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন সাধন এবং জীবন্ত প্রাণী সমূহের প্রতি মমত্ব পোষণ। কোনো জীবন্ত প্রাণীদের প্রতি কিন্তু আর কি অবহেলা করা যাবে না, যে কোনো প্রাণী দেখে, প্রাণীদেরও প্রাণ আছে, তাহলে তাদের প্রতি একটু মমত্ববোধ রাখা উচিত। তারপরে 8 নম্বর যে মৌলিক কর্তব্য সেটা হচ্ছে বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা, অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার সাধন। তারপরে যে 9 নম্বর মৌলিক কর্তব্য সেটা হচ্ছে সরকারি সম্পত্তির সংরক্ষণ ও হিংসা বর্জন। 10 নম্বর যে মৌলিক কর্তব্য সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে। এই ছিল 10টি মৌলিক কর্তব্য। আরও একটি আছে, সেটা আগে বলবো। তাহলে এই যে 10টি আর কি এখানের মধ্যে তোমরা স্ক্রিনশট নিতে পারো। এই যে 10টি মৌলিক কর্তব্য তোমরা একটু জুম করে দেখতে পারো, ঠিক আছে? লেখাগুলো ছোট ছোট মনে হচ্ছে, জুম করে দেখতে পারো। তাহলে এই যে 10টি মৌলিক কর্তব্য, এই যে এটা কিন্তু এই 10টি মৌলিক কর্তব্য 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে কিন্তু আসে। বোঝা গেল? আরেকটি যে মৌলিক কর্তব্য আছে সেটা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি, ফার্স্ট এডটা এখানে লিখে দিচ্ছি। আর 11 নম্বর যে মৌলিক কর্তব্য সেটা হচ্ছে পিতামাতার বা অভিভাবকের কিন্তু কর্তব্যটা, ঠিক আছে? যে প্রত্যেক অভিভাবক বা পিতামাতার কি কর্তব্য, যে 6 থেকে 14 বছরের প্রত্যেক শিশুর শিক্ষার ব্যবস্থা করা, ঠিক আছে? 6 থেকে 14 বছরের প্রত্যেক শিশুর শিক্ষার ব্যবস্থা করা পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। পিতামাতা বা অভিভাবকের কর্তব্য, ঠিক আছে? এইটা একটা মৌলিক কর্তব্য যেটা 2002 সালে, এটা কিন্তু 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। মনে রাখবে, এটা 42তম সংবিধান সংশোধনী, এটা 86তম সংবিধান সংশোধনী। যে এইভাবে লিখে দিচ্ছি, তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে। 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা 2002 সালে। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে 10টি যে ছিল মৌলিক কর্তব্য, তারপরে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 11 নম্বর মৌলিক কর্তব্যটা যোগ হয়, যে 6 থেকে 14 বছরের যে শিশুরা, তাদের যে শিক্ষা ব্যবস্থা করা, সেটা কার দায়িত্ব? যে পিতামাতা বা অভিভাবকের একটা মৌলিক কর্তব্য। তাহলে বোঝা গেল? তাহলে আশা করছি এই মৌলিক কর্তব্য থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা করতে পারবে। তাহলে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।